আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম এবং আদাব। হঠাৎ কি এমন হলো, এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমের ইনফ্লুয়েন্সার কিংবা 2024 সালের জুলাই আগস্টে যারা রেজিম চেঞ্জের ছিল, যাদের বলা হয় জুলাই যোদ্ধা, তাদের মধ্যে কেমন যেন একটা ভীতি কাজ করছে, একটা আতঙ্ক কাজ করছে। তাদের অনেকেই দেশ ছেড়ে চলে গেছে কিংবা যাবার চেষ্টা করছে। আবার কেউ কেউ অনুশোচনা, আত্মগ্লানিতে ভুগছে। তারা বলছে যে আমরা প্রতারিত হয়েছিলাম, আমরা বুঝতে পারিনি, আমরা ভুল করেছি। তো আসলে ঘটনাটা কি? গত পরশুদিনের একটা সত্যি ঘটনা দিয়ে শুরু করি। ঢাকার গোপীবাগের ঘটনা। একজন তরুণী, সে রাস্তার পাশে তালের শ্বাস বিক্রি করছিলেন একজন। তো সেখানে যেয়ে সে কয়েকটা তালের শ্বাস খেয়েছে। তালের শ্বাস খাওয়ার পরে ওই বিক্রেতা তার কাছে বলেছে যে টাকা দেন। তা বলেছে, কিসের টাকা? তুই আমার কাছে টাকা চাইস? তোর এত বড় সাহস! তুই জানিস আমি কে? আমি জুলাই যোদ্ধা। তো এখন বিক্রেতা তো গরিব মানুষ, উনি চুপ করে আছে। তো আশেপাশে যারা ছিলেন তারা কিন্তু এই বিষয়টা খেয়াল করেছে, এবং একজন তরুণী হওয়া সত্ত্বেও আশেপাশের মানুষ যা তাকে কিল ঘুষি শুরু করছে। তুই কিসের জুলাই যোদ্ধা? তুই তালের শ্বাস খাইছিস, তুই টাকা দিবি? গরিব মানুষের সাথে বলে তারে বেদম মায়। একটা ছোট্ট ঘটনা, কিন্তু এটাই জুলাই যোদ্ধাদের বর্তমান অবস্থা। এবং এই জুলাই যোদ্ধারা, এদের একটা বড় অংশ 5ই আগস্ট 2024-এর পরে চাঁদাবাজিতে মেতে উঠেছে, মব সন্ত্রাসের ঘটনা ঘটিয়েছে। এবং যারা চাঁদাবাজি করেছে, মব সন্ত্রাস করেছে, এদের অধিকাংশের ব্যাকগ্রাউন্ড একটু অ্যাসেস করে দেখা গেছে যারা আসলে খুবই হত দরিদ্র পরিবার থেকে এসেছে। এবং মানে তারা এই সুযোগে দে ওয়ান্টেড টু মেক দেয়ার ফরচুন। অনেক টাকা তারা উপার্জন করেছে। এই যে গাজীপুরে একটা মেয়ে বলতে বাধ্য হয়েছে যে আমরা জুলাই যোদ্ধা না। মানে জুলাই যোদ্ধাটা একটা গালি, এটা একটা কলঙ্ক আর কি। সো এই কলঙ্কের দাগ কেউ আর গায়ে নিতে চাচ্ছে না। তারা গণভবনে চুরি করে ছিল বলে যে ভিডিও আমরা দেখেছিলাম, সেটাও তারা অস্বীকার করে বলছে যে না, এটা আমরা বাইরে শুট করেছি, আমরা গণভবনে যাইনি। যা হোক, এছাড়াও আপনারা দেখেছেন যে সক্রেটিস মাহফুজ, এই ইনুস সরকারের যে ছাত্র বিষয়ক উপদেষ্টা, এবং যাকে ডক্টর ইনুস বিল ক্লিনটনের সামনে নিউ ইয়র্কে মাস্টার মাইন্ড বলে পরিচয় করিয়ে দিয়েছিলেন, সেই মাস্টার মাইন্ড মাহফুজ দুদিন আগে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে, অনেকগুলো দীর্ঘ একটা স্ট্যাটাস দিয়েছে। কিন্তু এই মাহফুজ যখন দায়িত্বে ছিল তখন কিন্তু এই মপতন্ত্রের বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করেনি। তখন কিন্তু সে এই 24কে গ্লোরিফাই করার চেষ্টা করেছে। তার আপন ভাইকে রেড ক্রসের বোর্ডে ঢুকাইছে, আরেক ভাই ইলেকশন করে হারছে। তো এখন যেহেতু কোথাও নেই, নিজেকে আলোচনায় রাখবার জন্য এইসব স্ট্যাটাস দিচ্ছে। কিন্তু এই মাহফুজদেরও বিশ্বাস করবার কোনো কারণ নেই। চিন্তা করছে যে জুলাই যোদ্ধা ইনফ্লুয়েন্সাররা ব্যাপক আতঙ্কে আছে। এরা মানুষজনের ঘৃণায় বাস করতেছে, রাস্তাঘাটে মানুষজন এদের ডাকাডাকি করে, সুযোগ মতো পাইলে এরাই এখন মবের শিকার হচ্ছে। তো এখন এই রাষ্ট্রদূত এদের বাসায় গেছে একটা মেসেজ দিতে যে তোমরা ভয় পেও না, আমরা তোমাদের সাথে আছি। আরেকটা ব্যাখ্যা যেটা পেয়েছি যে এই ডিপ স্টেট বা এই বেন ক্রিস্টেনসেনরা আবার নতুন করে একটা ভোট পাকানোর চেষ্টা করছে, এবং সেই কারণে তারা এই ধরনের ইনফ্লুয়েন্সারদের আবার অর্গানাইজ করার চেষ্টা করছে। কিন্তু ব্যাপকভাবে সেই আগের মতো সাড়া আর পাওয়া যাচ্ছে না। এবং একটা শ্রেণী, বিশেষ করে শিল্পী যারা আছে, তাদের মধ্যে এই অগাস্টের 5 তারিখে যে উল্লাস দেখা গিয়েছিল, 4 তারিখে যা বিক্ষোভ দেখা গিয়েছিল, এখন তারাও রিয়েলাইজ করছে যে দে মেড এ হিউজ মিস্টেক। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্ত। দর্শকদের সালাম, নমস্কার এবং শুভেচ্ছা। আসলে বাংলাদেশে তো এখন জঙ্গি নাই। আপনারা এইভাবে বদনাম করেন কেন এই সরকারের বিরুদ্ধে? জঙ্গি শব্দ তো নাকি আওয়ামী লীগ উচ্চারণ করে, আওয়ামী লীগ যারা ধরে তারাই জঙ্গি বানায়। যে আওয়ামী লীগের সময় বলা হয়তো সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি, এগুলো স্লোগান দিয়েছিল। এখন এরা কার সঙ্গী কার কি আমরা তো বুঝে উঠতে পারতেছি না। আর আপনি যে সুন্দর আলাপ করলেন ম্যাজিস্ট্রেটে, মনে হয় যে জামাই বাড়ি গেছে। জঙ্গিরা মনে হয় আদালতে তো যায় নাই, জামাই বাড়ি গেছে। যা আপনি যেভাবে ম্যাজিস্ট্রেট সাহেবের এখন খোঁজ নিয়ে দেখেন, ওই ম্যাজিস্ট্রেটই আবার জঙ্গি কিনা। এখন তো আমার সন্দেহ হয় ম্যাজিস্ট্রেটই আবার জঙ্গিটাই আবার ম্যাজিস্ট্রেট কিনা। কারণ যে কোনো জঙ্গির প্রতি এত সুন্দর আচরণ তো আমরা প্রথম দেখলাম।
যারা নিজেরা বলতেছে তারা জঙ্গিবাদে ট্রেনিং দিয়েছে, তারা গাজওয়াতুল হিন্দ করার জন্য ট্রেনিং নিচ্ছে, কমব্যাট ফাতা নাম দিয়েছে, ইংরেজি আর আরবি মিলে কমব্যাট ফাতা। ফাতা নাম দিলে তারা খুব আরাম পায়, কারণ ফাতা নাম আসছে আপনার কাশ্মীর থেকে আর আসছে আপনার গাজা থেকে, এই জন্য এরা খুব আরাম পায় ফিলিস্তিন থেকে। তো এরা খুব ভালো লাগে, এরা জজবা পায়। তো বাংলাদেশে তো জঙ্গি নাই, সিঙ্গাপুর যে জঙ্গি বলে পাঠাইলো, সিঙ্গাপুরের নামে তারা মিছিল করে না কেন? আমার ভাবির পোলারা রাজুতে আয় বলে না কেন? চামড়া নাই পীর, তার দরবার, বাইতুল মুকাররম, বামপন্থীরাও মিছিল করে না কেন এই জঙ্গিদের বিরুদ্ধে? যে জঙ্গি শব্দ কেন বললো বলে না কেন তারা? অদ্ভুত ব্যাপার। এর আগেও আমরা শুনেছি যে ইসরায়েলের রাষ্ট্রদূত, যিনি ভারতে রয়েছেন এবং দক্ষিণ এশিয়া বিষয়ক স্বার্থ তিনি দেখেন ইসরায়েলের, তিনি বলেছেন বাংলাদেশে হামাসের ঘাঁটি আছে। একটু শব্দটি দেখি নেই কাউকে প্রতিবাদ করতে, একটা শব্দ শুনি নেই। বুঝলাম না, না সরকার কিছু বললো, না জামাত কিছু বললো, না সিংহুবামেরা কিছু বললো, না আমার ভাবির পোলারা কিছু বললো, কেউ কিছু প্রতিবাদ করে নাই। টু শব্দটি করে নাই যে হামাসের ঘাঁটি নেই। তার মানে কি তাহলে ইসরায়েলের সেই রাষ্ট্রদূতের কথাই ঠিক, বাংলাদেশে জঙ্গি হামাসের ঘাঁটি আছে? জঙ্গি হামাসেরা তো গাজা ছেড়ে দিচ্ছে, তারা কি এখন বাংলাদেশে ফিরতেছে? সম্ভবত সেই সিমটম গুলোই আমরা সিঙ্গাপুর থেকে দেখলাম। এবং অদ্ভুত ব্যাপার, এরা ওই সরকার কিন্তু এও বলেছে যে এরা যে কোনো সময় যে কোনো জায়গায় হামলা করতে পারে। এই কথাটা বলে দিয়েছে সিঙ্গাপুর সরকার। নিশ্চয়ই এটা ভারত বলে দেয় নাই। যদি এটা ভারত ধরতো তাহলে তো বলতো সাধারণ নাটক, এমনকি আমেরিকা ধরলেও বলতো এটা নয় নাটক। কিন্তু সিঙ্গাপুরের ব্যাপারে তো কোনো পৃথিবীর কেউ বলতে পারে, পৃথিবীর সবচেয়ে দুর্নীতি মুক্ত দেশের এখানে 1 থেকে 2 বা 3 এর মধ্যেই থাকে তারা, 1 2 3 থাকে। তাহলে সেই দেশের বিরুদ্ধে আপনি কি স্লোগান দেবেন? এটাকে মালয়েশিয়া থেকে ফেরত দিয়েছে আমাদের বর্তমান এমপি মুফতি আমির হারামজাদা, ও না আমির হামজা, তার বিরুদ্ধে বিদেশে এরকম অভিযোগ রয়েছে। তো এই যে আপনি বললেন জঙ্গি আছে কি না, আমরা তো জানি দেশে জঙ্গি আছে, জঙ্গির ঘাঁটি আছে। এমনকি ইউনিশ সরকারকে 19টা ঘাঁটির সন্ধান দিয়েছিল যেখানে জঙ্গি ট্রেনিং দেওয়া হয়। জঙ্গি আমাদের জামালপুরে আছে, জঙ্গি শেরপুরে আছে, আমরা মিছিল দেখতেছি। সারা বাংলাদেশেই তো জঙ্গি আছে, জঙ্গি কোথায় নাই? বরং এখন জঙ্গিদের যে হারে জামায় আদর করা হচ্ছে আদালতে, সাধারণত একটা মুরগি চুরি করলে তার অবস্থা কেরাসিন হয়ে যায়, থানায় গেলে রিমান্ডে নিলে। এরা দেখি মানে আপনার ভাষাতেই, ম্যাজিস্ট্রেটের ভাষাতে, তাদের ভাষাতে, এদের কোনো কিছুই করা হয় নাই। তারা নিজেরাই বলতেছে কি কি করতেছে। তারা এমনও বলেছে যে বাংলাদেশের যারা মুক্ত চিন্তক তাদেরকে হত্যা করবে বলে তারা পরিকল্পনা করছে। এই খবর আমরা পেয়ে গেছি। তারা রিমান্ডে নেওয়ার আগেই কি কি বলছে থানায় আমরা সব খবর পেয়ে গেছি। সেইখানে আমাদের পরিচিত কারো নাম আছে, সেখানে আমারও নাম আছে। এরা আমাদের মারতে চেয়েছে, নামগুলো বলেই দেই। সেখানে বাংলাদেশের হাফেজ ইমরান বিন বশির, হাফেজ এনাম, শেখ ফরিদ সহ এদের হত্যা করার জন্য পরিকল্পনা করেছে এরা। রিমান্ডে তারা এটাও বলেছে, কিন্তু এটা কিন্তু পত্রিকায় আসে নাই, এটা পত্রিকায় বলে নাই, আমরা জানি। এবং তারা বাংলাদেশের যারা এই মুহূর্তে বাংলাদেশে থেকে বাইরে চলে গেছে তাদের নিয়েও তাদের পরিকল্পনা আছে, এই খবর আমরা পেয়েছি। এবং বাংলাদেশের ওই রিমান্ডে যখন নেওয়ার সময় যারা যারা সাংবাদিক উপস্থিত ছিলেন তারা এই ঘটনা জানেন। ইভেন এই জঙ্গিরা এরা প্রশিক্ষণ আজ নতুন নিচ্ছে না। তো আপনি বললেন যে ওই যে এনসিপি তাকে বহিষ্কার করছে, এগুলো তো ফাতরামি। ওরা নিজেরাই তো জঙ্গি। মাহফুজ নিজেই তো জঙ্গি, ঠান্ডা মাহফুজ নিজেই তো জঙ্গি, আমার ভাবির পোলা কালাপাড়া নিজেই তো জঙ্গি, আসিফ মাসিপাড়া নিজেই তো জঙ্গি, নিজেরাই তো জঙ্গি। আবার জঙ্গিরে কিভাবে বহিষ্কার করে? আর এতদিন যদি এখন বললামই তো, যদি এখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো বলতেন যে যেগুলো সব নাটক। মৌলবীদের এখন কোনো কথা নাই। এক মৌলবী তো বলেই ফেলেছিল যে দাড়ি টুপি দেখে এদের জঙ্গি ফতোয়া দিছে, জঙ্গি হিসেবে ধরে নিয়ে আসছে। পরে যখন তারা স্বীকৃতি দিল, দেখলাম ওই যে বিক্রমপুরী নাকি বাটপাড়ি একটা আছে, সে সাথে সাথে বক্তব্য পাল্টাই ফেলছে। সাথে সাথেই প্রথমে বললো দাড়ি টুপি দেখলেই নিয়ে গেছে, চেহারা দেখেই তো বুঝো। আচ্ছা, আমাদের 3 জনের চেহারা দেখে কেউ জঙ্গি বলবে? আমরা যে 3 জন এখানে আছি, পৃথিবীর কোন ব্যক্তি, আমাদের যে চরম দুশ্মন আছে তারাও তো বলবে না আমরা জঙ্গি, কিন্তু ওদের চেহারা দেখলেই তো বোঝা যায় এরা জঙ্গি। এর জন্য তো রিমান্ডে নেওয়ার দরকার হয় না। আর আমি কিন্তু উদ্বিগ্ন, জঙ্গি ধরা পড়ছে এই জন্য উদ্বিগ্ন নই, জঙ্গি আছে এই জন্য উদ্বিগ্ন নই। আমি উদ্বিগ্ন হয়ে গেলাম আপনি যে রেফারেন্সটা দিলেন, ম্যাজিস্ট্রেট বলেছে তোমাদের পিঠাই নেই তো। মানে ম্যাজিস্ট্রেট সাহেব পারে না তো তার মেয়ের, তার কাছে তার মেয়ে যদি অবিবাহিত থাকে বিয়ে দিবে, আর বিয়ে থাকলে তালাক দিয়ে একটা হাঙ্গাও দিত মনে হয়। এত জামায়াতর করতেছে ম্যাজিস্ট্রেট সাহেব। সেই ম্যাজিস্ট্রেটের উপরে এর উপরে তদন্ত, এই ম্যাজিস্ট্রেটের উপরে তদন্ত করা উচিত যে এর মেন্টাল প্রিপারেশন কি, সে কার কার সাথে জড়িত। ওই রিমান্ডে যাদের নিচে ওদের না, আগে ম্যাজিস্ট্রেটের তদন্ত করা উচিত এর সাথে কার কার কানেকশন আছে দেশে বিদেশে, এগুলো জানতে হবে আমাদের। আর যারা বলতো বাংলাদেশের জঙ্গি না, এখন কেমন লাগে? বাংলাদেশের পুলিশ যাওয়ার পরেই দেখলাম
কি সুন্দর ক্ষমতা উল্টায় বললো যে ওগুলো সব ছিল নাটক। এটাও কি নাটক? এগুলো নাটক, এখনো নাটক করতেছে। এখন তো আওয়ামী লীগ ক্ষমতায় নাই, আমরাও ক্ষমতায় নেই, তাহলে কারা নিল, কারা ধরলো? এখন তাদের জঙ্গি কে বলতেছে? এই যে পুরো বাংলাদেশটাকে যে জঙ্গি রাজে পরিণত করা হলো, জঙ্গিদের ছেড়ে দেওয়া হয় নাই জেল থেকে? জঙ্গিদেরকে ছেড়ে দেওয়া হয়নি। সে তো নিজেই অত বড় জঙ্গি, দেখেন সে নিজে বোমা ফোটায়, দা হাতে নিয়ে ভিডিও, সেগুলো তার তার মোবাইলে পাওয়া গেছে। তারপরেও কি সুন্দর ম্যাজিস্ট্রেট বলতেছে তোমাদের কিছু করে নাই তো, তাহলে জামাই আদর করেন আর কি করবেন, এছাড়া জামাই বানানো ছাড়া তোর উপায় নেই। আমি দোয়া করি ওই ম্যাজিস্ট্রেট সাহেবের মেয়েটে নাতি ঠাতি থাকলে তাদের কাছে বিয়ে দেখ, তাহলেই বরং ভালো হবে। ম্যাজিস্ট্রেটের নাতি হয়ে তখন নাতি হয়ে যাবে, তাদের আর ধরবে কে? আমাদের দেশটাকে পুরোটাই, আমাদের পুরো পুরো দেশটাকেই, আমাদের পুরো দেশটাকে একটা জঙ্গিবাদী রাষ্ট্র বানানো হয়ে গেছে। জঙ্গিতে ব্যাঙ্গের ছাতার মতো জঙ্গিতে গিজ গিজ করে, এবং এর পরিণতি কিন্তু একটুও কিন্তু ভালো হবে না। পাকিস্তানি সেকুলার এই শব্দটা বাংলাদেশে আপনারা কখনো আগে শুনেছেন? আমি ছাড়া কারো মুখে শুনেছেন? শুনেননি। আসলে জিনিসটা অবজার্ভ করে বের করা এমন কোনো কঠিন কাজ ছিল না। সমস্যাটা হলো আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের পর্যবেক্ষণের সীমাবদ্ধতা। আমরা সবকিছু বুঝেছি, এদের সাথে আমাদের যে কখনোই মিলছে না সেটা আমরা বুঝেছি, কিন্তু কেন মিলছে না সেই জিনিসটা আবিষ্কার করা প্রয়োজন ছিল। সে ব্যাপারটাই আজকে বলবো। আমরা যদি 24শে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী বুদ্ধিজীবী শ্রেণী দেখি, বদরুদ্দিন ওমর, সিরাজুল ইসলাম চৌধুরী, সলিমুল্লাহ, ফরহাদ মজার, মাহফুজ আনাম, মতিউর রহমান চৌধুরী, ওই ঠোঁট পোড়াটাকেও মানে বিড়ি সিগারেট খাওয়া ছেলে ওই বুড়াকেও কি বুদ্ধিজীবী বলতে হবে? আচ্ছা বললাম, যদিও ওর কাজ হলো ষড়যন্ত্রমূলক। ঠিক প্রথম আলো, ডেইলি স্টার, মতি মাহফুজ যেমন সমাজকে প্রভাবিত করে, চৌধুরী প্রভাবিত করতে পারে না, কিন্তু ষড়যন্ত্রমূলক ভাবে অনেক কিছু করে। 12 নিচের দিকে যদি আমরা দেখি, জিল্লুর, তৃতীয় মাত্রার জিল্লুর, প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জাহেদ, আরো কিছু আছে, ফাহাম আব্দুল সালাম, রেজাউল করিম, রনি, এইভাবে গোটা বুদ্ধিজীবী শ্রেণী, জনগণের সামনে পরিচিত বুদ্ধিজীবী হিসাবে এই শ্রেণীটা 2024 সালে জুলাই জঙ্গি উত্থানকালে সবাই লালবদর হয়েছিল। এবং এর মধ্যে তো মতিউর রহমান ঘোষণা করে দিয়েছে যে সে শেখ হাসিনা সরকারের পতন চেয়েছিল। অবশ্য এই ঘোষণা নিয়ে অনেকে অনেক ধরনের আলোচনা করেছেন। ঘোষণা করুক না করুক, এটা তো দিবালোকের মতো পরিষ্কার, এরা সবাই জুলাই জঙ্গি উত্থানকে ত্বরান্বিত করার জন্য যা যা করা লাগে, এদের অস্ত্র যা যা ছিল, যার পত্রিকা ছিল সে পত্রিকা দিয়ে, যার ইউটিউব ছিল সে ইউটিউব দিয়ে, যার ফেসবুক ছিল সে ফেসবুক দিয়ে জুলাই জঙ্গিদের অনুপ্রাণিত করেছে, তাদেরকে বিভৎস হতে সাহস জুগিয়েছে, তাদেরকে ঘরে ফিরতে না করেছে। শেখ হাসিনার সরকারের পতন হওয়া পর্যন্ত এরা যাতে বর্বরতা, নিষ্ঠুরতা, খুন জখম চালিয়ে যায়, সেগুলার পেছনে এরা চরম উৎসাহ দিয়ে গিয়েছে। 24শে জুলাইয়ের চরমপন্থার উত্থানের আগে আমরা প্রায় ভাবতাম যে ইউনূসের সাথে শেখ হাসিনার মিলন হয় না কেন, কিংবা প্রথম আলোর মতিউর রহমানের সাথে শেখ হাসিনার কোনো ধরনের মিলমিশ হয় না কেন। আমাদের কাছে কিন্তু ধাঁধা আছে, এবং এই ধাঁধাটা এই বক্তৃতা যারা শুনবেন না, আমার ধারণা তাদের সবার আছে, যে বোধহয় এক হয়ে যায়। আওয়ামী লীগের অনেক নেতাকে আমি বলেছিলাম যে প্রথম আলোর মতো একটা প্রতিষ্ঠান আপনারা গড়ে তোলেন। আমাকে এসটি ইমাম সাহেব বলেছিলেন যে প্রথম আলো তো অসাম্প্রদায়িকতার পক্ষে কাজ করে। উনি বরং ওনার নেত্রীর প্রথম আলো সম্পাদকের সাথে যে দুইজনের মধ্যে যে বিভেদ, সেটাকে উনি পছন্দ করতেন না, এসটি ইমাম সাহেব। আসলে মূল সমস্যাটা কোথায় সেটা আমি অনেকবার বলেছি, কিন্তু আজকের আলোচনাটা বিশেষভাবে করছি আপনাদের জন্য। সেটা হলো, দেখুন, যে নামগুলো বললাম এরা সবাই পাকিস্তানির আগে যেটা বলতে হবে, এরা সবাই সেকুলার, সবাই নাস্তিক, কিন্তু এরা পাকিস্তানি কেন? আমাদের যে সাধারণ একটা ধারণা ছিল যে একটা মানুষ যদি অসাম্প্রদায়িক হয় তাহলে সে বাংলাদেশি হবে, বাঙালি হবে। এই ভুল ধারণা নিয়ে আমরা কিন্তু 1972 সাল 71 সাল থেকে আমরা চলে এসেছি। যখনই মতিউর রহমানের সাথে আওয়ামী লীগের দ্বন্দ্ব দেখেছি, আমরা ভেবেছি যে আওয়ামী লীগ রং, মতিউর রহমান রাইট, মাহফুজ আনাম রাইট, আওয়ামী লীগ রং। আমরা এইভাবে সাধারণ ভাবনাগুলা ভেবেছি। আসলে আমরা কেউ এদের মগজের মধ্যে ঢুকতেই পারিনি। সত্য কথা হলো, এরা ধর্মনিরপেক্ষ, সেকুলার এবং বেশিরভাগ নাস্তিক ইত্যাদি হওয়া সত্ত্বেও এরা মনে প্রাণে মুসলিম সাম্প্রদায়িক।
এই সাম্প্রদায়িকতাটা এসেছে আপনার 1947-এর দেশভাগ থেকে। দেশ যখন ভাগ হয়ে গেছে হিন্দু মুসলমানের ভিত্তিতে, তখন সেই মুসলমানগুলাও কিন্তু হিন্দু ঘৃণা, ভারত ঘৃণা পোষণ করে মুসলিম রাষ্ট্র চেয়েছিল। আর এই ঘৃণাটার জন্য যে এই মুসলমানগুলা তাদের বাবা মা দোষী তা না, এটা হলো ভারত উপমহাদেশের ইতিহাসের জন্য দায়ী। এই ইতিহাসটা কি? ইতিহাস হলো এই দেশটা হিন্দুদের দেশ ছিল, এখানে মুসলমানরা এসছে, নানান তর্ক আছে কিভাবে এসছে, কিভাবে এটা ছড়িয়েছে, উদারতা দিয়ে ইসলাম ধর্ম ছড়াতে পারে, তলোয়ার দিয়ে ছড়াতে পারে, কোনোটাই আসলে গুরুত্বপূর্ণ না। আপনি আজকে চিন্তা করুন, আপনার যে আজকে বাংলাদেশ একটা মুসলমানের দেশ, মনে করেন এখানে নতুন একটা ধর্ম আসলো, এসে আপনার অর্ধেক মানুষকে সেই ধর্মে নিয়ে গেল, আপনার একটা ক্ষোভ থাকবে না? ভীষণ বড় ক্ষোভ হয়ে যাবে। ঠিক একই ক্ষোভ কিন্তু হিন্দুদের আছে মুসলমানদের বিরুদ্ধে। আবার রক্তের সম্পর্কে এরা কিন্তু ভাই ভাই, এরা একই জায়গার রক্ত, 4 পুরুষ 5 পুরুষ আগে দেখা যাবে যে রক্তে মিলও আছে। মিল একটু কম থাকতে পারে, কারণ হিন্দুদের আবার যে প্রথা ছিল, কাস্ট প্রথা, এই কাস্ট ওই কাস্টের সাথে মিশবে না, কিন্তু পাশের বাড়ির লোক তো, এখনো তো পাশের বাড়ির লোক। 47-এর দেশ বিভাগে ভারতের জাতীয় নেতাদের অবিমৃষ্যকারিতা, অদূরদর্শিতা, এগুলোর কারণে এই ভারত রাষ্ট্রটা ভাগ হলো। এর মধ্যে যে মুসলমানের ছেলেটা নাস্তিক ছিল, বা যে মুসলমান নাস্তিকের ছেলে মুসলমান নাস্তিক, এরা সবাই কিন্তু পাকিস্তান চেয়েছে, কারণ সাংস্কৃতিক ভাবে সে মুসলমান, বিশ্বাসের জায়গায় সে হয়তো সেকুলার বা নাস্তিক। এই যে পাকিস্তান চাওয়া, এই যে এত বড় একটা মানুষের আপনার তালিকা দিলাম, বদরুদ্দিন উমর, সিরাজুল ইসলাম চৌধুরী, আব্দুল্লাহ আবু সাইদ, মাহফুজ আনাম, মতি, আরো যারা আছে, এই লোকগুলো উত্তরাধিকার সূত্রে যে স্বপ্ন বহন করেছিল যে একটা মুসলমান দেশে তারা বসবাস করবে, হিন্দুবিহীন রাষ্ট্রে, সেই স্বপ্ন তাদের থেকে গেছে। সেই স্বপ্ন থাকার কারণে পাকিস্তান যখন ভেঙে যায় 1971 সালে, এদের কলিজাও ভেঙে গেছে, এদের হৃৎপিণ্ড ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। ফলে এরা যেই কোনোভাবে বাংলাদেশকেও পাকিস্তানের চেহারায় দেখতে চায়। এই পাকিস্তানের চেহারার বিরোধী কোনো রাষ্ট্র যদি আপনি আধুনিক উদার গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করতে চান, এটা তারা রেসিস্ট করে। তারা রেজিস্ট করে তাদের বুদ্ধিমত্তা দিয়ে। এরা যেহেতু সব বুদ্ধিজীবী, এরা বুদ্ধিজীবিতা দিয়ে রেজিস্ট করে। এরা আবার যেহেতু নিজেরা সেকুলার এবং নাস্তিক, এরা ঠিক সরাসরি জঙ্গিদের সাথে যেতে পারে না, জঙ্গিদের সাথে এদের দূরত্ব আছে সেটা বোঝানোর এরা চেষ্টা করে। কারণও আছে, জঙ্গিরা তো এদেরও খুন করে ফেলবে। আমরা একটা খুন দেখেছিও, এই যে সাম্প্রতিক কালে যে নাস্তিকটা মারা গেল, পাকিস্তানি সেকুলার নাস্তিক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, আপনারা দেখেছেন না? তার ছেলেকে জঙ্গিরা মেরে ফেলেছে, কিন্তু সে জঙ্গিদের ক্ষমা করে দিয়েছে। অর্থাৎ তার ছেলে হারানোর বেদনা, আমি বলছি না যে এই বেদনাটা তার কম না, এই বেদনা তার মোটেও কম নয়, কিন্তু এই ছেলে হারানোর বেদনা তার যত গভীর, তার চেয়েও বেশি গভীর তার পাকিস্তান হারানোর বেদনা। ফলে সে যাদের পাকিস্তান তাকে পুনরুদ্ধার করে দিতে পারবে বলে মনে করে, সেই জঙ্গিরা যখন তার ছেলেকে খুন করে, ছেলেটাও নাস্তিক হতে পারে, আমি জানি না ছেলেটা, এই লোকটা নাস্তিক আমি জানি, ছেলে কি ছিল জানি না, ছেলে আবার নাস্তিকদের বইটই প্রকাশ করতো, সেক্ষেত্রে ধারণা করা যায় যে ছেলেটাও উদার ছিল। ফলে যেহেতু জঙ্গিরা আবুল কাশেমকে তার পাকিস্তানটা উদ্ধার করে দিতে পারবে, সেই জন্য আবুল কাশেম জঙ্গিদেরও তার সন্তান তুল্য মনে করে, আর তার নিজের সন্তান তো সন্তানই। এক সন্তান যখন আরেক সন্তানকে খুন করে, পিতা কি চায়? পিতা কি যেই সন্তান খুন করলো তার ফাঁসি চায়? বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু চায় না, পিতৃ স্নেহটা থেকে যায়। কিন্তু আবুল কাশেমের ক্ষেত্রে আমরা দেখলাম যে তার পিতৃ স্নেহ জঙ্গিদের প্রতি যতটা, এমনকি ততটা তার নিজের ছেলের প্রতিও না। চিন্তা করতে পারেন কি গভীর মানসিক বই করলে এই পাকিস্তানি সেকুলাররা আছে। পাকিস্তানি সেকুলার পাকিস্তান চায়, একটা অসাম্প্রদায়িক উদার গণতান্ত্রিক রাষ্ট্র চায় না। একইভাবে দেখুন মতি মাহফুজের যে অফিস জঙ্গিরা পুড়িয়ে দিল, প্রথম আলো, ডেইলি স্টারের, আমরা দেখেছি মতিউর রহমানকে ক্যান করে বলতে যে এখানে একটা চরমপন্থার উত্থান হয়েছিল। কিন্তু আসলে কি এই মতি মাহফুজের কণ্ঠে আপনারা সেই ধরনের, ধরেন আওয়ামী লীগ যদি অফিসগুলো পুড়িয়ে দিত, যেই প্রতিক্রিয়া মতি মাহফুজ থেকে আপনারা পেতেন, সেই প্রতিক্রিয়া কি জঙ্গিরা তাদের অফিস পুড়িয়ে দেওয়ার কারণে আমরা পেয়েছি? পাইনি তো। কারণ হলো মতি মাহফুজ দুইজনই ওই স্বপ্ন দেখে যে তার যে স্বপ্নের পাকিস্তান, এটা তাকে পুনরুদ্ধার করে দিতে পারে পিনাকি এবং ইলিয়াস। ফলে পিনাকি আর ইলিয়াস মতি মাহফুজের অফিস পুড়িয়ে দেওয়া সত্ত্বেও ওদের প্রতি রাগ ক্ষোভ কিন্তু তার সেই পর্যায়ে প্রকাশিত হয় না যে পর্যায়ে প্রকাশিত হতো যদি আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এই মতি মাহফুজের অফিস জ্বালিয়ে দিত। চিন্তা করতে পারেন এদের পাকিস্তান প্রীতি কত গভীর। আমরা যদি এই দিক থেকে চিন্তা করি, আমরা বদরুদ্দিন ওমর, সিরাজুল ইসলাম চৌধুরী, আবুল কাশেম ফজলুল হক, আব্দুল্লাহ আবু সাইদ, এরা যে বাংলাদেশের মূল স্রোতে মিশতে পারলো না, এরা যে বঙ্গবন্ধু শেখ হাসিনার সাথে আস্থার সম্পর্কে আসতে পারলো না, এখন কারণটা কিন্তু পরিষ্কার। আমাদের দুর্ভাগ্য, আমরা শেখ হাসিনাকে না বুঝে
সবসময় এগুলোর জন্য শেখ হাসিনাকে দোষারোপ করেছি। আমরা কিন্তু এই পাকিস্তান সেকুলারদের মানসিকতাটা কখনো ব্যবচ্ছেদ করিনি, কিন্তু ভবিষ্যতে আমাদের এই শত্রুগুলোকে এখনই চিহ্নিত করে রেখেছি আমরা। এদের দ্বারা আমাদের কোনো উপকার হবে না। আমরা যে সামনে একটা অসাম্প্রদায়িক, উদার, গণতান্ত্রিক, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশের হাতছানি আমরা এখনই দেখতে পাচ্ছি, সেই বাংলাদেশে আমরা কিন্তু পাকিস্তানি কোনো সেকুলারকে তার সেকুলারগিরি, তার বুদ্ধিজীবিতাগিরি এগুলো করে 24-এর জঙ্গি উত্থানের মতো আরেকটা উত্থান ঘটাতে পারবে, সেই সুযোগ কিন্তু আর কখনো দেব না। বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ তিনি আজকেও শেখ হাসিনা নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন যে যথাযথ প্রোটোকল যেটা আছে এবং ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি যেটা আছে সেইটাকে ধরে শেখ হাসিনাকে ফেরানোর জন্য সার্বিক চেষ্টা করা হচ্ছে। আমি একটু জানতে চাই, শেখ হাসিনা যে ভারতে আছেন উনি কি মর্যাদায় আছেন? উনি কি ওখানে বন্দি মর্যাদায় আছেন নাকি অন্য কোনো মর্যাদায় আছেন? অনেকে বলেন যে উনি ভিভিআইপি মর্যাদায় আছেন এবং তার সেখানে অবস্থান, ইভেন একটা ধোঁয়াশা উঠেছে যারা জুলাইয়ের পক্ষের লোক বাংলাদেশে, তারা বলছে যে শেখ হাসিনাকে দেখা যায় না, শেখ হাসিনা শুধু মিডিয়াতে বক্তব্য দেয় কারণ তাকে এক প্রকার গৃহবন্দী করে রেখেছে। আমি বিষয়টা বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই, গৌতম লাহিড়ী। ধন্যবাদ। উনি নিরাপদেই আছেন দিল্লিতে এবং যথেষ্ট তাকে সম্মান বা গুরুত্ব দিয়ে রাখা আছে, বিষয়ে কোনো সন্দেহ নেই। তার স্ট্যাটাস যদি বলেন, তিনি যেদিন ভারতে এসেছিলেন সেদিন তিনি তার বিরুদ্ধে কোনো অপরাধের কোনো মামলা বা অভিযোগ কিছুই ছিল না। তিনি একজন রাজনৈতিক নেত্রী এবং প্রধানমন্ত্রী ছিলেন, যার জীবন সংশয় ছিল। সেই কারণেই তাকে, এবং ভারতের দীর্ঘদিনের বন্ধু, সে কারণে ভারত তার প্রতি এরকম একটা বন্ধুসুলভ আচরণ দেখিয়ে তাকে এখানে আশ্রয় দেয়। এবং বাংলাদেশের সেনাবাহিনীর হেলিকপ্টার, বিমানে চেপেই তিনি এসছেন। ভারতের সেনাবাহিনীর এ ব্যাপারে কোনো ভূমিকা ছিল না। তিনি একজন অতিথি হিসেবেই আছেন, এবং অতিথি হিসেবে আছেন অবশ্যই, যেহেতু সাবেক প্রধানমন্ত্রী, সে কারণে তার যেটুকু যা নর্মাল প্রোটোকল বা নিরাপত্তা, এবং সেই হিসেবে এখন যদি বলেন যে কিছু কিছু রাজনৈতিক নেতা আওয়ামী লীগের, তারা সম্প্রতি যে দেখা করেছেন, কথা বলেছেন, তাদের কাছে ভারতীয় নিরপেক্ষ রক্ষীরাও নাকি মন্তব্য করেছেন উনি আমাদের কাছে এখনো প্রধানমন্ত্রী। এখন সেই রকম মর্যাদায় তাকে রাখা আছে, এবং এটা আছে নিঃসন্দেহে পরীক্ষিত বন্ধু, এবং ভারতের সঙ্গে যে সম্পর্ক ছিল বাংলাদেশের, তার সম্পূর্ণ যে আজকে যে ভিত্তি তৈরি হয়, এই ভিত্তিটা বঙ্গবন্ধু শুরু করেছিলেন, কিন্তু সেটাকে একটা উন্নত শিখরে নিয়ে যাওয়া, যে কারণে সম্পর্কটার নাম দেওয়া হয়েছিল স্ট্র্যাটেজিক রিলেশন বিয়ন্ড স্ট্র্যাটেজিক রিলেশন, মানে স্ট্র্যাটেজিক রিলেশনেরও ঊর্ধ্বে, যাকে সাদা বাংলায় বলা হতো সোনালী অধ্যায়। আর আপনি যে দ্বিতীয় প্রশ্নটা করলেন সেটা হচ্ছে যে বন্দি বিনিময় চুক্তি। আপনাদের দেশের গণ্যমান্য যারা মন্ত্রী, পড়াশোনা করেছেন সকলেই বন্দি বিনিময় চুক্তিটা তারা আশা করি পড়েছেন, এবং আমি অনুরোধ করব না পড়লে তারা আবার পড়ে নিন। দেখবেন তাতে কতগুলো ধারা লেখা আছে। স্পষ্টত একটা ধারা আছে যে কারুর যদি কোনো প্রাণ সংশয় থাকে তাহলে তাকে ফেরত দেওয়া হয়। ভারত কিছুকাল আগে পর্তুগাল থেকে এক কুখ্যাত অপরাধী আবু সালেমকে ভারতে প্রত্যর্পণ করিয়েছিল, এখানে এনেছিল, কিন্তু ভারতকে প্রতিশ্রুতি দিতে হয়েছিল যে তাকে ফাঁসি দেওয়া যাবে না, এবং তার নির্দিষ্ট সময় পর্যন্ত তার বিচার হয়, বিচারে তার যেটুকু সাজা হয় সেই সাজা প্রাপ্ত হন, এবং তাই নয়, সাজার পর তার মধ্যে মুক্তিও হয়ে গেছে, এখন সাধারণ জীবনযাপন করছে, কিন্তু নজরে আছে ভারত সরকার। ফলে ভারতের ক্ষেত্রে এটাই হচ্ছে বন্দি প্রত্যর্পণ চুক্তি ভারত বাংলাদেশের মধ্যে রয়েছে। কারো যদি জীবন সংশয় থাকে, অর্থাৎ বাংলাদেশ সরকার যদি এখন বলেন যে না, আমরা তাকে ফাঁসি দিচ্ছি না, তার বিচার করব, তার অপরাধ বলে যেগুলো আছে সেগুলো, সেই বিচারের সম্মুখীন হতে কিন্তু শেখ হাসিনা রাজি, এখানে অরাজি নন। তিনি বলেছেন তাকে নিয়ম অনুসারে, ন্যায় বিচারের নিয়ম অনুসারে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে, এবং তার যে আইনজীবী
যে আইনজীবী সরকার ঠিক করবে না, সেই আইনজীবী তিনি তার পছন্দের আইনজীবী নেবেন, যেটা যে কোনো অপরাধের ক্ষেত্রেই তাই হয়ে থাকে না। আমি যদি অপরাধী হই, আমার বিরুদ্ধে যে অভিযোগ হয়, আমাকে যদি ভারত সরকারের কোনো আদালতে হাজির হয়ে, তা আমি তো আমার পছন্দের আইনজীবী যাব না, যাকে আমি উপর ভরসা রাখি, আস্থা রাখি। কিন্তু আপনাদের ওখানে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল বলে যেটা ঘটেছিল, ওটা একটা ক্যাঙ্গারু কোর্ট, এবং যার ভিত্তিতে গোটাটাই হচ্ছে হাস্যকর। আমি সেটাকে মানে বিভ্রান্তিকর বলছি না, বলছি ওটা হাস্যকর। এই কারণে হাস্যকর, এই পল ভলকারের রিপোর্ট লেখা আছে শেষে যে এটা সবটাই কিন্তু প্রমাণ সাপেক্ষ তা নয়, অথচ সেটার ভিত্তিতে তাকে শাস্তি দেওয়া হয়ে গেছে। আর বহু চর্চিত বিষয় কোর্ট কিভাবে তৈরি হয়েছিল, কারা ছিলেন, কারা আইনজীবী ছিলেন, কারা বিচারক ছিলেন, তাদের আদৌ যোগ্যতা আছে কিনা বিচারপতি হওয়ার, এসব প্রশ্ন তো আছেই। ফলে আমার মধ্যে কথা হচ্ছে, প্রত্যর্পণ হতে পারে এক, যদি ওই শর্তগুলো যদি বাংলাদেশ সরকার মানে। এক, তার জীবনহানি হবে না, জীবনের কোনো সংশয় থাকবে না, আর ন্যায় বিচারের সুযোগ দিতে হবে। এটা যদি বাংলাদেশ সরকার লিখিতভাবে জানান, তাহলে কিন্তু ভারত সরকারকে বিচার করে দেখতে হতে পারে। আচ্ছা আচ্ছা, মানে বাংলাদেশ সরকার যে লিখিত এরকম কমিটমেন্টে যায়। হ্যাঁ, লিখিত দিতে হবে না, ভারতকে লিখিত দিতে হয়েছিল পর্তুগাল সরকারের কাছে যে আমরা তাকে ফাঁসি দেবো, বিচারে ফাঁসির আদেশ হলেও ফাঁসি দেবো। আচ্ছা আচ্ছা, সেই ক্ষেত্রে শেখ হাসিনার মতামতের একটা বিষয় নিশ্চয়ই থাকবে। শেখ হাসিনার মতামত আছেন, তিনি কিন্তু আপনি হয়তো লক্ষ্য করে দেখবেন যে সম্প্রতি যে সমস্ত তিনি সাক্ষাৎকার দিয়েছেন, তার প্রধান কথাই হচ্ছে তিনি দেশে ফিরতে চান। দেশে ফিরে কি করবেন সেটা তিনি কিন্তু ইন্টারভিউতে বলছেন না। তিনি দেশে ফিরে রাজনীতিতে নামবেন, ভোটে দাঁড়াবেন, এসব কথা বলছেন। ও যে নিজের জন্মস্থানে তিনি ফিরতে চান, হয়তো গোপালগঞ্জে ফিরতে চান, টুঙ্গিপাড়ায় যেতে চান। কিন্তু ফিরলে তো তাকে এখন এখন বর্তমানে যে অবস্থা রয়েছে, সে অবস্থায় তো এরকম কোনো যদি আলাপ আলোচনা করে কোনো স্থির না হয় যে তাকে একটা যথাযোগ্য মর্যাদা না কোড দিয়ে তাকে যেখানে রাখা, আশ্রয়স্থল দেওয়া, আশ্রয় দেওয়া, এবং তার একটা বিচারের ব্যবস্থা করা, সেটা তো অন্য বিষয়। সেটা তো বাংলাদেশ সরকার এমন তো কোনো কথা কিন্তু বলছে, তারা বলছেন বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুসারে ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু যেটা বলছেন না সেটা হচ্ছে যে আমরা তাকে ফাঁসি দেবো না, সেটা মুখে বলছেন না। এই প্রশ্নটা সাংবাদিকদের করা উচিত। প্রত্যর্পণ চুক্তি অনুসারেই ফেরত হতে পারে, কিন্তু আপনি ফাঁসি দিলে সেটা ফেরত হয় না। তাহলে কি ফাঁসিটা বাদ দিয়ে অন্য কোনো বিচারের কথা বলছেন? এটা কি ভারতকে জানিয়েছেন? বলুন। দাদা জি, সেই ক্ষেত্রে মানে এই বিষয়ে কি ভেতরে ভেতরে কোনো কিছু আগাচ্ছে বলে আপনার ধারণা? দেখুন, ভেতরে ভেতরে যদি হয়েই থাকে, একটা তো নিশ্চয়ই আমার নিজের সন্দেহ, মানে তার কোনো প্রমাণ নেই। তুমি জানেন যে কতগুলো মানুষ, কতগুলো নেতা যখন খুব জোর দিয়ে কিছু কথা বলে, সেটা হচ্ছে তার কনস্টিটিউয়েন্সিকে সেটা শোনানোর জন্য, কিন্তু আদতে কি তিনি সেটা করছেন? তাকে দেখাতে হয় প্রচন্ড ভারত বিরোধিতা, তাকে দেখাতে হয়। এই প্রসঙ্গে তো আপনাকে অন্য একটা কথা বলি, মানে যার সঙ্গে যোগ আছে, যোগসূত্র আছে, সেটা হচ্ছে যে ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের একটা অন্য স্তরে, মানে কূটনৈতিক চ্যানেলেই যদি বলেন, অফিসিয়ালি না হলেও আনঅফিসিয়ালি কথা হচ্ছে, বিশেষ করে তারেক রহমানের চীন মালয়েশিয়া সফর নিয়ে। সেক্ষেত্রে তাদের একটা বক্তব্য আছে, বক্তব্যটা ভারত সরকার কিন্তু স্বীকার করে। সেই বক্তব্যটা হচ্ছে যে শেখ হাসিনা যেভাবে ডিপ্লোমেসি করতেন, সেই ডিপ্লোমেসি তো বিএনপি সরকার একই রকম করবেন, তাহলে তারা আলাদা দল কেন, আলাদা কেন? শেখ হাসিনা আগে ভারতে গেছেন, পরে চীনে গেছেন, সেক্ষেত্রে ইনি আগে চীনে যাবেন, পরে ভারতে আসবেন, এবং আসতে তাকে হবেই। এ বিষয়ে তিনি যাই করুক, আসতে হবেই, এবং ভারত ছাড়া সম্ভব নয়, ভারতেরও সম্ভব নয়, বাংলাদেশেরও সম্ভব নয়। এগুলো হচ্ছে ওখানকার মানুষকে একটু সন্তুষ্ট রাখার জন্য এসব করা, যেমন একটা ভাব দেখানো যে আমরা, এটা ঘটনা শেখ হাসিনা থেকে ভিন্ন পথে চলছে, সেটা ঠিক কথা। ফলে সেই কারণে আমরা যেটা শুনেছি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে,
নিশ্চিতভাবে তারেক রহমান ভারত সফর করছেন, এবং সেটা সময়টা ঠিক হয়নি। কারণ কিন্তু তাহলে এই যে কথা বলছেন, এই কথাগুলো যে ভারত বিরোধী এত কথা কিছু মন্ত্রীরাও বলেন, হচ্ছে এটা তাদের কনস্টিটিউয়েন্সির জন্য। ভারতেও তো এরকম অনেক মন্ত্রী আছে, অনেক কিছু বলতে হয়, তারা বলেন। সেটা হচ্ছে একটা কনস্টিটিউয়েন্সিকে দেখা আর একটা বাইরে ডিপ্লোম্যাটিক একটা রিলেশন রাখা, দুটো দু স্তরে চলে আর কি। ফলে আমার, আপনি যেটা বলছেন নেপথ্য থেকে কিছু হচ্ছে, আমি খুব অবাক হব না নেপথ্যে কোনো আলোচনা চলবে। দাদা, আওয়ামী লীগ তো বাংলাদেশের কার্যক্রম সে অর্থে চালাতে পারছে না, এটা আমরা জানি। কিন্তু ভারত থেকে ধরেন শেখ হাসিনা যে ইন্টারভিউ দিচ্ছেন, প্রচুর ইন্টারভিউ, এবং এনডিটিভির মতো চ্যানেলে ওনার ইন্টারভিউ যাচ্ছে, এইটাও কি ভারত সরকারের সাথে কোনো ইন্টারনাল সমঝোতার ভিত্তিতে? কারণ শেখ হাসিনাকে দেখা যায় না, দেখা যায় না, এটা একটা বড় ব্যাপার। এবং তিনি প্রকাশ্যে আসেননি 5 আগস্টের পরে, আর তাকে প্রকাশ্যে আসতে দেখা যায়নি। কিন্তু ইন্টারভিউ গুলো দিচ্ছেন, ইউনূস আমলে তো এগুলো না দেওয়ার জন্য একটা ভারতের কাছে একটা চাপ বলি বা একটা অনুরোধ বলি ছিল। এখন যদিও বিএনপি সরকার সেটা নিয়ে কোনো কথা বলছে না, কিন্তু এর পেছনে কি কোনো আন্ডারস্ট্যান্ডিং আছে ভারতের সাথে আওয়ামী লীগের? না, আন্ডারস্ট্যান্ডিং বলতে এটুকুই আছে যে তিনি তো অপরাধী নন, তিনি তো বন্দী নন, তাকে তো বন্দি করে রাখা হয়নি। তিনি একজন মুক্ত বাংলাদেশী নাগরিক। হ্যাঁ, এটা ঘটনা। তার জীবনের নিরাপত্তার কারণেই, আর ক্রমাগত আপনি দেখছেন তো যে আপনাদের ওখানে কত কালোকে একটা বলেছে, কোন একটা জঙ্গি নেতা, যে তাকে ওখানে খুন করে দেওয়া হবে। আমার তো মনে হয় তারেক রহমান সরকার উচিত এক্ষুনি তাকে গ্রেপ্তার করা, গ্রেপ্তার করে জিজ্ঞেস করা দরকার যে এরকম কেন কথা সে বলছে, যেগুলো গণমাধ্যমে দেখতে পাচ্ছি, সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি। তার তো জীবনের একটা নিরাপত্তার বিষয় আছে, ফলে সেই কারণে তার চলাফেরার ব্যাপারে কিছু নিয়ন্ত্রণ আছে। কিন্তু তিনি কি করবেন, তিনি, এটা তো প্রথম কথা হচ্ছে, ভারত তো বাংলাদেশ নয়। ভারতের সাংবাদিকের মুখ বন্ধ রাখতে পারেন, সাংবাদিককে লিখতে বারণ করতে পারেন, সবই করতে। এমনকি এখানে আমি বলছি, আপনি হয়তো শুনলে অবাক হতে পারেন, যে আমাদের শেখ হাসিনার যখন ক্রমাগত ইন্টারভিউ বেরোচ্ছিল এবং বেরোচ্ছে লাগাতার, তখন এখানকার হাই কমিশন থেকে এরকম উষ্মা প্রকাশ করা হয়েছে সেই সব সংবাদ মাধ্যমের কাছে, যে শেখ হাসিনার ইন্টারভিউ তো আপনারা ছাপছেন, তা আমরা কি ছাপবো, ভারতীয় মিডিয়া কি ছাপবে, সেটা কি বাংলাদেশের হাই কমিশন ঠিক করে দেবে না বাংলাদেশের সরকার ঠিক করে দেবে? আমরা কি বাংলাদেশের কি অন্তর্গত কোনো রাষ্ট্র? এখানে স্বাধীনতা আছে সকলের, তারা, আমরা প্রধানমন্ত্রীরও সমালোচনা করতে পারি, এবং এখানে যারা আছেন তাদের মিডিয়ার কাছে তো শেখ হাসিনা একটা আকর্ষণীয় বিষয়। এখানে তো মিডিয়ার মধ্যে তীব্র প্রতিযোগিতা চলে। আচ্ছা, এনডিটিভি পেলো, আমরা কেন পেলাম না, আমরা কেন পাইনি? পরের দিন এডিটোরিয়াল মিটিং এ তাদেরকে ধমকাচ্ছে এডিটর, এনডিটিভি পেয়ে গেল, তুমি টাইমস নাও, তুমি রিপাবলিক টিভি পেলে না, কি ব্যাপার, তোমার ব্যর্থতা, তুমি তারা এখন মরিয়া হয়ে চেষ্টা করছে আবার একটা ইন্টারভিউ। আর তিনি সময় 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 বুঝে ইন্টারভিউ দেন, এবং ইন্টারভিউটা দেওয়ার একটা কারণ ছিল, যেটা যেটা শুরু হয়েছিল, যেটা যে 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা দিবস, এই দিবসে বলতে তিনি একটা সাইন্ড আর্টিকেল লিখেছিলেন। সেই আর্টিকেলটা আমিও পেয়েছিলাম, আমিও আমার মতো আমার গণমাধ্যমে আমি ছাপিয়েছি। সেটার ভিত্তিতেই তিনি কেউ কেউ, এবং ইন্ডিয়ান এক্সপ্রেসের কাগজে পুরো আর্টিকেলটা ছাপা হয়েছে, এবং বাংলাতে ছাপা হয়েছে কিছু জায়গায়। আর আপনার ওই, তারপরে এনডিটিভি সেটা হয়তো কথা বলে নিয়েছে তার সঙ্গে, যে এটাকে তারা ইন্টারভিউ, কারণ ওই যে সাইন্ড আর্টিকেল, সেই আর্টিকেলটার সঙ্গে ইন্টারভিউটার কিন্তু খুব একটা ফারাক নেই, একই বিষয়। ফলে এখানে ভারত সরকার তো আপত্তি করতে গেলে তো ভারত সরকারকে আপত্তি করতে হবে ভারতীয় মিডিয়াকে, ভাই তুমি শেখ হাসিনা ইন্টারভিউ নেবে না, এরকম তো কিছু বলেন। ফলে এটা তো কোনো আন্ডারস্ট্যান্ডিং এর বিষয় কিছু না। আর আমি তো এখনো বলছি, আবারও বলছি, দেখুন, অভিজ্ঞতা থেকে বন্ধু শত্রু চেনা যায় না। 15 বছরের অভিজ্ঞতা তো ভারতের কাছে সুখকর ছিল না। তিনি জঙ্গিদের কড়া হাতে দমন করেছিলেন, বাংলাদেশের জমি ভারত বিরোধীকে যে ব্যবহার করতে দেননি, এবং সেটাকে তারা প্রচার করলেন যে এটাকে ভারতের কাছে বিকিয়ে দেওয়ার বিষয়। কিন্তু একটা হাস্যকর ব্যাপার, এরকম তো কোনো ব্যাপার নেই। সেই কারণেই কিন্তু ওই তারেক রহমান সরকার একটু সতর্ক, তার বিরুদ্ধে আবার অভিযোগ না ওঠে যে তিনি ভারতের কাছে আত্মসমর্পণ করছেন। সেজন্য একটু ভারতের ব্যাপারটাকে একটু রয়ে সয়ে করতে চাই।
এটুকুই বলতে পারি। একটা উপন্যাসে একটা প্রশ্ন কিন্তু দাদা আমাদের দেশে উঠে যে এই যে বলা হয় যে শেখ হাসিনা ভারতের কাছে বাংলাদেশ বিক্রি করে দিয়েছে, সমানে গোলামি চুক্তি করেছে, কিন্তু ইউনূস তো তার এই 18 মাসের শাসনে একটাও দেখাতে পারলো না। ইভেন আসিফ নজরুল বলেছিল 26 লাখ ভারতীয় বাংলাদেশে কাজ করে, তার একজনকেও তারা ফেরত পাঠায়নি। বাংলাদেশে এটা বিস্তর আলোচনা আছে, মানে এরকম একটা আমি কিন্তু তাদের কথা বলবো না, আমি বর্তমান সরকারও যেটা আছে তারাও সেই চুক্তিগুলো প্রকাশ করে দেখাক না, তারাই বা প্রকাশ করছেন না কেন? বা বাংলাদেশের সাংবাদিকরা কেন তাদের প্রশ্ন করছেন না? আসলে চুক্তিগুলো প্রকাশ করে দেখান। কারণ অনেকগুলো চুক্তি তো ওয়েবসাইটে অ্যাভেলেবেল, গঙ্গা চুক্তি ওয়েবসাইটে অ্যাভেলেবেল, আপনি দেখতে পারেন কি লেখা আছে সেখানে। সব চুক্তি হয়তো প্রকাশ্যে হয়তো আসেনি, প্রকাশ করা হয়নি, তো ওনারা বলছেন যে চুক্তিগুলোতে বিক্রি করে দেওয়া হয়েছে। আমি বলবো সবচেয়ে আগে ওরা যেটা দেখান, প্রকাশ করুন, সেটা হচ্ছে ভারত বাংলাদেশ স্থল সীমান্ত চুক্তি, সেটা দেখান। আর ভারত বাংলাদেশ সমুদ্র সীমানা চুক্তি, সেই দুটো চুক্তি প্রকাশ করুন, সাহস থাকে যদি। সাহস নেই, দেখাতে পারবেন না। কারণ স্থল সীমান্ত চুক্তিতে ভারত 10,000 একর জমি বাংলাদেশকে দিয়েছে। সমুদ্র সীমানায় আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বাংলাদেশের পক্ষে রায় দিয়েছিল, ভারত তার প্রতিবাদ করে, তাতেও বেশি এলাকা পেয়েছে। ফলে আগে প্রথম উচিত হচ্ছে 1996 সালের গঙ্গা চুক্তি এবং এই দুই স্থল সীমান্ত চুক্তি এবং সমুদ্র সীমানা চুক্তি, যেটাকে মাইল ফলক বলা হয় দু দেশের সম্পর্কে, এই দুটো প্রকাশ করে দেখান, যেখানে কিভাবে বাংলাদেশকে বিক্রি করে দেওয়া হয়েছিল ভারতের কাছে। দাদা আমি আরেকটা প্রসঙ্গে যেতে চাই, সেটা হলো তারেক রহমান সরকার আসার পর ভারত বাংলাদেশ সম্পর্ক এখনো আমাদের কাছে ঠিক খোলাসা না, যে কোন জায়গাটায় দাঁড়িয়ে আছে একটু বুঝতে, কোথায় মানে চোখ বন্ধ করে বলে দেওয়া যায় হ্যাঁ ভারত বাংলাদেশ সম্পর্ক খুব ভালো বা খুব খারাপ, কোনোটাই কেন যেন বলতে পারছি না। ভারত বাংলাদেশের এই তারেক রহমান সরকার আসার পর বিপদে ডিজেল দিয়েছে, তেল দিয়েছে, তারপর আপনারা ভিসা উন্মুক্ত করে দিয়েছেন, যেটা বাংলাদেশের মানুষের কাছে সাংঘাতিক প্রত্যাশিত ছিল। এটার প্রমাণ হলো যে প্রতিদিন 1,00,000-1,50,000 মানুষ ভিসার অ্যাপ্লিকেশন করছে। আপনারা যে এটা দিচ্ছেন, এটা কি কোনো স্ট্র্যাটেজি আপনাদের, যে না বাংলাদেশ থেকে পাই না পাই কম পাই, অথবা দিয়ে আমরা আগে পথ ক্লিয়ার রাখলাম যে আমরা তো তোমাদের সব দিয়েছি, তোমরা এই করছো? কারণ বাংলাদেশ তো পাকিস্তানের প্রতি অনেক ক্ষেত্রেই, পাকিস্তানের সাথে সম্পর্ক কিন্তু আগের চেয়ে, শেখ হাসিনা সরকারের সময় যা ছিল, তারেক রহমান সরকারের সময় তার চেয়ে আরো বেটার জায়গায় পাকিস্তানের সাথে সম্পর্কটা, এবং আপনাদের দু দেশের মধ্যে বীরত্ব সবাই জান। না, সেক্ষেত্রে এটা দেখুন, এটা ঘটনা। আমরা আগে ভারত বাংলাদেশিদের বছরে 16 লক্ষ ভিসা দিত, আর এখন আমার ধারণা 16 দিনে 16 লক্ষ আবেদন জমা পড়ছে। যারা হুমকি দিয়েছিল, বলেছিল ভারতের ভিসা বয়কট করুন, বাংলাদেশের মানুষকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতাও জানানো দরকার, তারা সেই চরমপন্থীদের আহ্বান উপেক্ষা করেছে। এটা একটা বড় সিগন্যাল সেই চরমপন্থীদের জন্য। চরমপন্থীদের কেউ কেউ তো আপনার ছবিও দেখেছেন, আবার জামায়াত ইসলামের বাড়ি পরিবাররা হাই কমিশনকে আবেদন করছে তিনি যেন যেতে পারেন মেডিকেল ভিসার জন্য। আমি যদি বলি, ভারত এবং পাকিস্তান দুদেশেই, ধরুন যদি বাংলাদেশ সরকার এরকম একটা ঘোষণা করে আপনারা চাইলে পাকিস্তানে যান, সমস্ত ব্যবস্থা করে দিচ্ছি, ভিসা টিসা উন্মুক্ত, আর ভারতে যান, কোনো আপত্তি নেই, আপনি দেখবো কজন পাকিস্তানে যায়? যাবেই না কেউ, যাবেই না কেউ। কারণ পাকিস্তান, আচ্ছা পাকিস্তানে গিয়ে করবে কি বলুন তো? পাকিস্তানে গিয়ে জঙ্গিদের হাতে পড়বে, রোজ বোমা বিস্ফোরণে 40 জন মারা যাচ্ছে, আপনার যে প্রাণ সংশয় হবে না তার গ্যারান্টি। ভারতে তো এরকম নিরাপদ যেরকম জায়গা তো পাবেন না। কলকাতা হাতের কাছে, তার ভাষা এক, খাওয়া দাওয়া এক, সংস্কৃতি এক, সেখানে তো মানুষ পাগল যাওয়ার জন্য। আপনাদের ওখানে আগেও ঈদের সময় বা বাড়িতে শাদী হলো, তার বিয়ের বাজারটা হতো কিন্তু কলকাতাতে। তাহলে এত সস্তায় এত নিয়ে আপনি চট করে, কয়েকদিন আগে তো ফেসবুকে দেখলাম যে একজন লিখেছেন যে আমি মানে বেনাপোল সীমান্তে এলাম, তারপরে ওখান থেকে একটা 20 টাকা দিয়ে অটো রিক্সা ধরে সিএনজি ধরে স্টেশনে এলাম, আর 50 টাকা দিয়ে কলকাতা এলাম, খরচ হলো 70 টাকা। আপনি পাকিস্তানে যেতে পারবেন 70 টাকা? তো এইরকম একটা যে সুবিধা, ভৌগোলিক যে সুবিধা,
এবং ভৌগোলিক সুবিধার কারণেই কিন্তু বাংলাদেশিদের চাহিদা বাংলাদেশে, আমি বলছি না যে তাদের সকলে ভারতের প্রতি প্রেম জেগে উঠেছে, আমি যেরকম বলছি, কিন্তু তাদের যে বাস্তবিক সুবিধাটা, চিকিৎসার জন্য সেখানে উন্নত মানের হসপিটাল রয়েছে, ভালো ভালো ডাক্তার আছে, তাদের কাছে চিকিৎসা করতে গেলে সকলেই, আপনাদের ওখানে যতই স্বাস্থ্য পরিষেবা যাই হয়ে থাক, সবাই চিকিৎসার জন্য বিদেশে যান। আর যাদের অতিরিক্ত অর্থ আছে তারা সিঙ্গাপুর যান, তাই না? আমি শুনিনি কেউ পাকিস্তানে চিকিৎসার জন্য গেছে। আমি এরকম তো কোনো এখনো একটা উদাহরণ বলতে পারবে না কেউ চিকিৎসার জন্য পাকিস্তানে গেছে। নেই, এখন জোর করে পাকিস্তান কিছু স্কলারশিপ দিচ্ছে শিক্ষার জন্য। আমি দেখতে চাই কতজন সেই স্কলারশিপ নিয়ে গেলেন। জনা ৫-৬ গেছেন, এটা আমি শুনেছি। কিন্তু পাকিস্তানে যাওয়াটা তো একটা অসম্ভব না, আপনাকে তো অনেক ঘুরপাতে যেতে হবে, বিমান ভাড়া প্রচুর। আর আপনি এখানে পদ্মা সেতু পেরিয়ে যেই আসবেন খুলনা দিয়ে সীমান্তে, ওই তো বললাম ৭০ টাকা খরচা, ৭০ টাকা ভারতীয় মুদ্রা, ৭০ টাকা ভাববেন না, আপনার বাংলাদেশি ১০০ টাকাই দেবে। ১০০ টাকায় আপনি কলকাতা শহরের মধ্যভাগে পৌঁছে যাবেন এবং সেখানে পৌঁছে আপনি বাংলাদেশি রেস্তোরাঁর খাবার খেতে পারবেন। আপনার প্রচুর বাংলাদেশি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হয়ে যাবে। এই সুযোগ তো বাংলাদেশিরা নেবেই, খুব স্বাভাবিক। যেটা বন্ধ ছিল, দুর্ভাগ্যজনক বন্ধ ছিল ইউনূসের কারণে। ইউনূসের মতো একজন মানে ফ্যাসিস্ট সরকার বাংলাদেশ তো কখনো দেখেনি, এটা ফ্যাসিস্ট সরকার ছিল। ফলে তাদের যে ফ্যাসিজম, সে কারণে ভারতকে বাধ্য হতে হয়েছিল ব্যবস্থা নেওয়ার। কয়েকদিন আগে তো আপনি দেখেছেন কে জানি না, আমি এখন হাতে পাইনি বইটা, ইউনুস ফাইলস বলে একটা কেউ জি জি গবেষণা করে পুস্তক প্রকাশ করেছেন, যিনি জি ইউনুস সেন্টারে কাজ করতেন। এখন বইটা হাতে পেলে বুঝবো, কিন্তু বইটা যথেষ্ট খরচ করে করেছেন এবং শুনলাম প্রচুর দামও বেশি অনেক। তো এখন দেখা যাক, বইটা হাতে পেলে দেখবো কি লেখা আছে তাতে। তো সুতরাং এই লোকটি তো বাংলাদেশের অর্ধেক সর্বনাশ করে গিয়েছে। এখন বাকিটা চেষ্টা করছেন তারেক রহমান সরকার কি করে স্বাভাবিক পথে ফেরা যায় এবং ভারতের সঙ্গে সম্পর্ক তারা। তারেক রহমানের সম্পর্কে আমার তো একটা কথা খুব বলতে আমি বাধ্য হচ্ছি এবং বলবো, সেটা সেটা হচ্ছে তিনি কিন্তু খুব সংযমী কথাবার্তায়, তিনি কিন্তু খুব বেশি কথা বলেন না। এবং এমন এবং কোনো এখনো আমি তার মুখ থেকে কোনো বিতর্কিত মন্তব্য, না আসেনি। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, না বহির্বিশ্বের কোনো সম্পর্কের বিষয়, অত্যন্ত মেজার্ড কথা বলেন এবং যেটা কিন্তু একটা রাষ্ট্রনেতার পক্ষে শোভনীয়। এবং ফলে তিনি কিন্তু একটা, আমি বলবো তাকে নানা চাপের মধ্যে আছেন, ফলে সেই কারণে হয়তো তাকে অনেক কিছু সহ্য করতে হচ্ছে। কিন্তু তবুও এখন তার কিন্তু শতগুণ কিন্তু সম্মান এবং শুভেচ্ছা বহু মানুষের থেকে বেড়ে যাবে, পেয়ে যাবেন তিনি, সমর্থনও পাবেন যদি তিনি ওই প্রথম শুরু করুন ওই সাংবাদিকদের পরিবারদের মুক্তি দিয়ে বা তাদের সহায়তা করে। এটা যদি করতে পারেন, আমি বলবো যে শুধু কেবলমাত্র বাংলাদেশ নয়, ভারতের সাংবাদিকরাও তার নামে জয়ধ্বনি দেবে, যদি তিনি সাংবাদিকদের মুক্তি দেন। পূর্ণিয়া সাহেব। নিশ্চয়ই নিশ্চয়ই এটা একটা আমরাও তো দেখি, কারণ আমার যারা আছে জেলে সবাই আমাদের হয় কলিগ আর নাহলে খুব কাছের মানুষ। এবং যেই অভিযোগে ওনাদেরকে বন্দি করে রেখেছে, যে হত্যা মামলায় বন্দি, এইটা বাংলাদেশে মনে হয় পাগলও বিশ্বাস করে না। আদালতে আছে বিষয়টা, কিন্তু এটা কি কারো পক্ষে এটা বিশ্বাস করা সম্ভব না যে ওনারা এটা হত্যাকাণ্ডে তো জড়িত হয়েছে। না, এটা তো একমাত্র এটা রাজনৈতিক সিদ্ধান্ত, যে সিদ্ধান্তটা এটা মূলত জামায়াত ইসলামী চরমপন্থাদের, কারণ এরা প্রত্যেকেই আওয়ামী লীগ পন্থী হতে পারেন, আওয়ামী লীগের হয়ে হয় জয়গান গুণগান গেয়েছেন, কিন্তু প্রচন্ড নিন্দা করেছেন, যার সে হচ্ছে ইউনূসের নিন্দা করেছেন, প্রকাশ্য সাংবাদিক বৈঠকে করেছেন। আচ্ছা, আমার মতে ইউনূস তো, ধরুন ইউনূসের কাছে প্রমাণিত হয়ে গেছে না, তথ্য এসে তো চোর, তো চোরকে চোর বলার কিন্তু অপরাধ তো নয়, ইউনূস কি সঠিক কথাই বলেছিল তো। কিন্তু তার হয়ে তাকে তো সাপোর্ট করার কিছু দরকার নেই। দ্বিতীয় কথা হচ্ছে যে এই জামায়াত ইসলামী বা চরমপন্থা, তাদের বিরুদ্ধে এরা সোচ্চার ছিল। হ্যাঁ, সেই কারণে তারা আওয়ামী লীগের পক্ষে হয়তো হয়ে গিয়েছিল, কিন্তু আওয়ামী লীগ নয়, আমাদের বহু সাংবাদিক আছে, তারা, আমি জানি, নিজে বহু প্রোগ্রাম করেছি একসাথে, তারা আওয়ামী লীগের শেখ হাসিনা সরকারের বহু সিদ্ধান্তের সমালোচনা করেছে। আদালতের সামনে থেকে মূর্তি সরিয়ে দেওয়া, শিক্ষা পাঠ্যক্রমে পরিবর্তন করা, হেফাজত ইসলামীর চাপে পড়ে বহু কিছু পরিবর্তন ঘটানো। এই যেসব সাংবাদিকরা জেলে আছেন
তারা বলেছিলেন আমার সামনে একটা প্রোগ্রামে, একদিন শেখ হাসিনাকে এর জন্য পস্তাতে হবে। শেখ হাসিনা তো পস্তালেনি, কিন্তু পস্তাচ্ছেন তারাও। তাদেরকে এই কারণে দালাল, খুন এসব বলে কোনো লাভ নেই। এই লাভ নেই, কারণ এটা কেউ, কোনো সাংবাদিক, আপনি যারা ওখানে মুখ খুলতে পারছেন না সাংবাদিকরা, তারাও বিশ্বাস করে। এবং আপনারা যাকে এখন অ্যাপয়েন্টমেন্ট দিলেন নিউ ইয়র্কে, যিনি জাতিসংঘে শান্তির দূত, তো নিউ ইয়র্কের রাষ্ট্রদূত হওয়া মানে শান্তির দূত, তিনি তো অ্যামনেস্টি ইন্টারন্যাশনালে দীর্ঘকাল কাজ করেছেন। এই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তো এই সাংবাদিকদের মুক্তির দাবি করেছিলেন। তিনি বাংলায় নিউ ইয়র্কে গিয়ে জাতিসংঘে, তাকে তো প্রথম এই প্রশ্নটা ফেস করতে হবে যে আপনারা যে ডিমান্ড করেছিলেন, আজও আপনি কি বিশ্বাস করেন কি করেন না? আপনি যদি না করেন, আপনি কি প্রকৃত শান্তির দূত? আপনাকে করতে হবে, বলতে হবে তো এটা। শুনুন, বাংলাদেশি সাংবাদিক ওখানে নাই বা ধরল, এখানে আমাদের ভারতীয়, অভারতীয় বহু সাংবাদিক আছে, বহু মানবাধিকার সংগঠন আছে, তারা তো এই প্রশ্নটা তাকে করবে যে আপনার কাছ থেকে আপনি আশা করি যে স্টেটমেন্ট করেছিলেন তার বাস্তবায়নের জন্য আপনি কি করছেন, আপনি তাতে বিশ্বাস করেন কি করেন না? তিনি কি মানবাধিকার নিয়ে আর কথা বলার, তার যদি কোনো অধিকার থাকবে, তিনি যদি এই বিষয়ে কোনো সোচ্চার না হন, বা তারেক রহমান সরকার তাকে এটা পুরস্কৃত করেছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের, এবং সেটা নিয়ে আমি শুনেছি পররাষ্ট্র মন্ত্রণালয়ে নানা রকম বিতর্ক আছে। আপনাদের কোন একটা গণমাধ্যম লিখেওছে এই বিষয়ে দীর্ঘ। যাই হোক, ভবিষ্যতে হয়তো আরো কিছু জানা যাবে আর কি, দেখা যাবে। সেটা প্রশ্ন না, মৌলিক বিষয়টা হচ্ছে যে সত্যি যদি আপনি গণতান্ত্রিক অধিকারে, মানবিক অধিকারে বিশ্বাসী হন, তাহলে এই ব্যাপারে আপনি একটা দৃষ্টান্তমূলক কোনো ব্যবস্থা নিয়ে দেখান, তবে মানুষের আপনাদের প্রতি আস্থা, বিশ্বাস বাড়বে, সম্মান বাড়বে, শুভেচ্ছা বাড়বে। ঢাকাকে সেফ সিটি বানাতে পাকিস্তানের সাহায্য চাইল আমাদের বাংলাদেশের মুসলেকা সরকারের মুসলেকা স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি বলেছেন 50 বছর আর আওয়ামী লীগ ফিরবে না, আমাদের সেই স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেছেন যে দিল্লিতে আওয়ামী লীগের দাফন হয়ে গেছে আর আওয়ামী লীগ ফিরবে না। কোন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন? যিনি 9টি বছর ভারতের শিলংয়ে ছিলেন। শিলং থেকে সে যদি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী হওয়া যায়, তাহলে দিল্লি থেকে এসে কি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না? আপনারাই আমাকে বলেন, আপনারাই বলেন। প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম। সেইবার আসে কি কি বলেছেন আমাদের শিলং স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রীর পর্যায়ের বৈঠক হয়েছে আমাদের দেশে, মানে পৃথিবীর সেরা কৌতুক, মানে পৃথিবীর সেরা কৌতুক ছাড়া আর কি, যে পাকিস্তানে প্রত্যেক জুম্মাবারে তাদের মসজিদে বোমা হামলা হয়, প্রতিদিন কোথাও না কোথাও ভয়ঙ্কর সন্ত্রাসী হামলা হয়। গতকালও 42 জন পুলিশ আর সেনাবাহিনীর লোক মারা গেছে। এছাড়া নিয়মিত তারা মরছে এবং মারছে। যেই দেশে মসজিদ পাহারা দিতে হয় এলএমজি নিয়ে, এসএমজি নিয়ে, বহু আগে থেকেই। যেই দেশের আফগানিস্তানের সীমান্তবর্তী নিজেদের কোনো কর্তৃত্বই নেই, টিএলপি, টিটিপি এদের অত্যাচারে পাকিস্তানের সরকার অস্থির। সেই দেশের সরকারের কাছে, যাদের দেশে, মানে যাদের শহরে পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী আল কায়েদার লাদেনকে পাওয়া যায়, যেই দেশ নিজের সন্ত্রাস উৎপাদন ও রপ্তানি করে সারা দুনিয়া তা জানে, সেই দেশের কাছে ঢাকাকে সেফটি রাখার জন্য সহায়তা চায়। কে? তাও বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। শুনেন কি কি বলছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, মুসলেকা স্বরাষ্ট্রমন্ত্রী শিলং সালাউদ্দিন পাকিস্তানের কাছে সেফ সিটি ও পুলিশ প্রশিক্ষণের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। এছাড়া আরো দেখেন, এখানেই ক্ষান্ত না, এছাড়া আবার বলি শিরোনাম, পাকিস্তানের কাছে সেফ সিটি ও পুলিশ প্রশিক্ষণের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। এটা পৃথিবীর সেরা কৌতুক না? এই শতাব্দীরও সেরা কৌতুক হতে পারে। এছাড়া নিরাপত্তা সহযোগিতা, যারা নিজেরাই নিজের দেশে নিরাপদ রাখতে পারে তার কাছে নিরাপত্তা সহযোগিতা, মাদক চোরাচালান প্রতিরোধ, নগর নিরাপত্তা ও রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা চাওয়া হয়েছে। এবার আসি মাদক চোরাচালান প্রতিরোধ। আপনারা জানেন যে 25 টন
পপি বীজ বাংলাদেশে চলে এসেছে, মানে ধরা পড়ছে এটা। আর তাহলে যেগুলো ধরা পড়ে নাই তাগুলো কত আসছে? যে দেশ আফিমের বীজ বিক্রি করে সেই দেশের কাছে এরা সহযোগিতা চায়। বলেন এখন কি করবেন? আর কিছু করার আছে? বলেন, কিছু কিছু চাওয়ার পাওয়ার আছে কিনা বলেন, আপনাদের বলেন। কি বলবো আর, কি আর বলবো, আপনারাই বিচার করেন। মাদক চোরাচালান প্রতিরোধ, হাস্যকর ব্যাপার। পাকিস্তানের আইএসআই সারা জীবন আফগানিস্তান থেকে এই আফিম এনে বিক্রি করেছে। সেই পাকিস্তানের কাছ থেকে চাচ্ছে মানে মাদক প্রতিরোধ, নগর নিরাপত্তা। মানে পাকিস্তানের গোয়াই খালে আর বিলে, তার নগরের নিরাপত্তায় খালে বিলে এক পয়সার ভরসা নাই। যেই দেশের সেনাবাহিনীর লোকজন হেলিকপ্টার ছাড়া চলে না, ভয় সেনাবাহিনী লোক। বেলুচিস্তান থেকে যারা আসে ঊর্ধ্বতন কর্মকর্তা সবাই বিমানে আসে, কেউ রেলে বা রোডে আসে না, কারণ জানে যে তাদের অবস্থা খারাপ, তাদের কোনো নিরাপত্তা নাই, নিজেরাও জানে। আর সেই 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 নগরের কাছে, সেই নগরের যে যার নিজের নগর নিরাপত্তা নাই, তার কাছে ছিল নিরাপত্তা। হাসবো না কাঁদবো? এবার আসেন রোহিঙ্গার সংকট। এটা কোথায় করেছে জানেন? যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে গত মঙ্গলবার অনুষ্ঠিত দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠকে এসব আলোচনা হয়। কোন দেশ? বড় ভাই পাকিস্তান, ছোট ভাই পূর্ব পাকিস্তানের আলোচনা হয়েছে। মজার বিষয় হলো যে রোহিঙ্গার সংকট নিয়ে আলোচনা। আচ্ছা, পাকিস্তান বাংলাদেশের রোহিঙ্গা সংকটে কি করতে পারবে? আমার বোধে আসে না। মানে একটা কমন সেন্স দরকার। পাকিস্তান বাংলাদেশের রোহিঙ্গা সংকটে কি করতে পারবে? এটার বার্মা, চায়না, বাংলাদেশের বিষয়। কারণ চায়নার সাথে এই বার্মার যারা এদেরকে বিদায় করেছে, বার্মা চায়নার সাথে তার সম্পর্ক ভালো। তারপরে চায়নার সাথে আলাপ করেন। রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা। কি কোন রোহিঙ্গা? এই রোহিঙ্গাদের যদি শেখ হাসিনা জায়গা না দিত, তখনই শেখ হাসিনা সরকার পতন ঘটে যাইত। এই বাংলাদেশের মানুষ তখন বলছে মুসলমান ভাই ভাই, মুসলমান ভাই ভাই, জায়গা দিতেই হবে। সবাই গেছে। আমরা গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে প্রথম মিছিল করেছিলাম, আমার স্পষ্ট মনে আছে। গণজাগরণ মঞ্চ মিছিল করার পরে আমরা নাইপির মিছিল করেছিল। সবার আগে গণজাগরণ মঞ্চ মিছিল করছিল, এবং আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবাই চাইছিল রোহিঙ্গারা বাংলাদেশে আসুক, কমিউনিস্ট পার্টি সহ। এখন রোহিঙ্গা আসার পরে কেমন লাগে? জমে গেছে না খেলা? এই রোহিঙ্গারা সারা পৃথিবীতে যেখানে যায় গাদ্দারি করে, যে নিজের দেশের প্রতি গাদ্দারি করেছে, অন্য দেশের প্রতি গাদ্দারি তো করবে। এরা দেখবেন খালেদা জিয়া, জামাত, বিএনপি এদের সমালোচনা করে না। আমি 3 দেশের রোহিঙ্গার সাথে আমার দেখা হয়েছে। এরা তো জানতো না, এরা বুঝে নাই আমি বাংলাদেশি। এরা বাংলাদেশ শেখ হাসিনা গালাগালি করে, আওয়ামী লীগ। আচ্ছা, ওরা কেমনে জানলো? ওরা এই শিখাটা শিখাইলো কে? অথচ শেখ হাসিনা সরকার এদের জায়গা দিছে। এদের শিখাইলোটাকে যে শেখ হাসিনাকে গালি দিতে হবে। আর এদের কথা কি বলবো? আচ্ছা, আরেকটা ভারত প্রসঙ্গে আসতেছিল, যে ভারতের মুসলমানরা কিভাবে, ওটা আরেক পর্বে অন্য বিষয়ে আলোচনা করবো, আসতেছি একটু করে, আবার 1 ঘন্টা পরে আসতেছি লাইভে। আচ্ছা, রোহিঙ্গার সংকট এরা কি করতে পারবে? 70,000 রোহিঙ্গাদের পাসপোর্ট দিয়েছে বাংলাদেশ সরকার। সৌদি আরবের কানমলার ডর ইউনিট সরকার দিয়ে দিয়েছে। সেটার প্রতিবাদ কেন করলো না এই সরকার? বাংলাদেশের কোন চিঙ্কুবাম? আচ্ছা, ধরেন 7 জন ভারতীয় কে যদি নাগরিকত্ব দিত বাংলাদেশ, এতক্ষণ কি হইতো? কিয়ামত হয়ে যেত। বা 7 জন রোহিঙ্গা হিন্দুদের নাগরিকত্ব দিত বাংলাদেশে, কিয়ামত হয়ে যেত পাসপোর্ট দিলে। রোহিঙ্গা হিন্দু বাংলাদেশে 200 পরিবার মাত্র, তাদের খাবার পর্যন্ত দেয় না, ঠিক মতো খাবার দেয় না। ভারত চলে যাও, খাবার দেয় না। আর বাংলাদেশে অফিসিয়ালি ডিক্লেয়ার্ড 70,000 রোহিঙ্গাকে পাসপোর্ট দিয়েছে সৌদি আরবের কথায়। কি বুঝলেন? এদের সৌদি আরবকে নিয়ে গেল। বাংলাদেশ থেকে সৌদি আরব কিভাবে গেল আমাকে বুঝাই বলেন। 70,000 রোহিঙ্গা, এরা নাকি গরিব, এদের নাকি টাকা পয়সা নাই, এরা নাকি না খায় মরে। তাহলে 70,000 এই রোহিঙ্গা কেমন সৌদি আরব গেল? 5 লক্ষ 6 লক্ষ টাকা নিচ্ছে, তো কেউ যেতে পারে নাই। বাংলাদেশের তো অসংখ্য মানুষের সাধ্য নাই 5 লাখ 6 লাখ 7 লাখ টাকা দিয়ে সৌদি আরবে যাবে। এরা কেমনে গেল ভাই? এদের থেকে সুদে টাকা দেয় নাই, এরা থেকে জমি বেছে নাই, কেউ এদের জামিন হয় নাই, এরা বিয়ে আঙ্গাও করে নাই, গেল কেমনে? আর সৌদি আরবের কথা 70,000 রোহিঙ্গাকে পাসপোর্ট দিল বাংলাদেশ। কেন দিল? সংসদে আলোচনা হয়েছে, বা পত্রিকায় কলামে সমালোচনা হয়েছে। বাংলাদেশে কোনো বুদ্ধিজীবীর বিরোধিতা করেছে? করে নাই। বাংলাদেশের কোন আইনবিদ এর কথা বলেছে? ও সৌদি আরব যখন ঘাড়ে ধরবে তখন কোনো সমস্যা নেই, তখন সার্বভৌমত্ব নষ্ট হয় না,
আরো মজার বিষয় বলি, এটা তো গেল সহযোগিতা চেয়েছে, আরো অন্যান্য সহযোগিতা, যে পাকিস্তান নিজে ভিখারি রাষ্ট্র হিসেবে, পাকিস্তান সারা পৃথিবীতে ভিখারি রাষ্ট্র হিসেবে পরিচিত, সেই রাষ্ট্রের কাছে আপনি কি সহযোগিতা চাইতে পারেন? আমার তো বোধে আসে না। বাংলাদেশের রপ্তানি উগান্ডার নিচে চলে গেছে। সবচেয়ে মজার বিষয়, তারেক রহমান বলেছেন আমাদের দেশের কাঁঠাল অত্যন্ত জনপ্রিয়, চীনের মানুষও কাঁঠাল খুব পছন্দ করে, ইনশাল্লাহ আমরা এই দেশ থেকে তাদের কাছে কাঁঠাল রপ্তানি করব। তারেক রহমান প্রধানমন্ত্রী। এই তো আগে নিউজ। আচ্ছা, ও শেখ হাসিনা যখন কাঁঠালের কথা যে বলেছিলেন মনে আছে? হাইরে ভাইরে টিটকারি দিয়েছিলেন, মনে আছে? ট্রল কত না করেছিলেন। তারা এখন কোথায়? যে সকল জামাতি, হেফাজতি, আমার বিএনপির ভাবির পোলারা, এই যে যে শেখ হাসিনা যখন বলেছিল কাঁঠালের কথা, অনেকের তো পিত্তি চলে গিয়েছিল। হায় হায়, আমার কি শোনাইলো শেখ হাসিনা। এখন ভালো লাগে। তারেক রহমান ওই কথা বললে ভালো লাগে না? শেখ হাসিনা বললে, তারেক রহমান বললে আরাম, শেখ হাসিনা বললে হারাম, তাই না? এখন তারা কোথায়? যারা শেখ হাসিনা কাঁঠালের কথা বলে সমালোচনা করেছিলেন, আমার অনেক শুভাকাঙ্ক্ষী এটা নিয়ে সমালোচনা করেছেন, তারা এখন কোথায়? একটু এখানে ট্রল করে দেখান। এই যে দেখেন, পাকিস্তানে হামলায় সেনা ও পুলিশের 42 জন সদস্য নিহত। সেই দেশের কাছে নিরাপত্তা চায় আমাদের, সেই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী। কি আর বলবো রে ভাই, হাসবো না কাঁদবো না বুঝে পারতেছি না। একটা অদ্ভুত ব্যাপার, এই যে একজন ডাক্তার, তার নাম হইল ডাক্তার আসিফ জানোয়ার, ও না থুকু থুকু আসিফ আনোয়ার। ডাক্তার আসিফ জানোয়ার নাকি আসিফ আনোয়ার পোস্ট দিয়েছে, এমন নারীকে বিয়ে করুন যে ঘরের চৌকাট পার হতে চাইলে আপনার অনুমতি প্রয়োজন বোধ করবে। নারী কি তোমার দাস? এরা আবার ডাক্তার হয়েছে, এরা হলো বাই চান্স ডাক্তার। এদের হওয়ার কথা ছিল কওমি মাদ্রাসার খাদেম, মসজিদের খাদেম, কওমি মাদ্রাসার তালেবে এলেম, সমানে ওই যে বলৎকার হবে আর না হলে বলৎকার করবে। এরা বাই চান্স ডাক্তার হয়ে গেছে, এদের রূপ কিন্তু পাল্টে নাই। এই জন্য আমি বলি, অনেকে আমার কথা সমালোচনা করেন, আমি বলি কিন্তু যে মুসলমান মদখোর হোক, লম্পট হোক, সন্ত্রাসী হোক, খুনি হোক, বদমাইশ হোক, বাটপার হোক, সুদখোরি হোক, যাই যত আকাম করুক, আর যত মূর্খ হোক আর যত বড় উচ্চ শিক্ষিত হোক, মুসলমান কিন্তু মানুষ হয় না। আমার এই কথাই জানি, আমার অনেক শুভাকাঙ্ক্ষীরা আমার সাথে আমাকে ইসলাম বিদ্বেষী, মুসলমান বিদ্বেষী বলবেন। একজন ডাক্তার এই কথা বলেছে, একজন নারী কি তার দাস না দাসী? তার কথা উঠবে বসবে, তার কথা উন্নতি নিতে হবে কেন? আবার কেউ বলে মুসলমান পড়ালেখা কম করছে তাই জঙ্গি হয়। ভারতে যে ডাক্তার ধরা পড়লো, তার মাসে 3-4 লাখ রুপি ইনকাম, সে জঙ্গি হয় নাই? বুয়েটের পোলাপান জঙ্গি হয় না? ওরা কি মূর্খ? ভারতে না হয় নির্যাতিত, বলে ভারতে নির্যাতিত হয়ে জঙ্গি হয়েছে, এটা আবার যুক্তি দেয় বামপন্থীরা। বাংলাদেশে মুসলমান কি নির্যাতিত, এখানে জঙ্গি হয় কেন? ওরা নাকি পাকিস্তানে মুসলমানও কি নির্যাতিত, অন্য জঙ্গি হয় কেন? কি কারণে একটু বলবেন কি? অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপে যারা যায় তারাও কি নির্যাতিত? এখান থেকে অ্যাজাইলাম নিয়ে গেছে, গিয়ে অ্যাজাইলাম চেয়েছে, সেখানে থেকেছে, সেই দেশেরই ক্ষতি করে, ওরাও কি অর্থনৈতিক কারণে? এই জন্য বলি, এই জন্য চাইনা বলেছে ইসলাম ইজ এ মেন্টাল ডিজিজ, মেন্টাল ইলনেস। এটা আমার কথা না, আমার উপরে যতই খেপেন, হাইরে আমারে গালাগালি করে মেসেজে, ভয়েস শেষে যখন দেখি না ভয়েস মেসেজও পাঠায়, ভয়েস মেসেজ পাঠায় গালাগালি করে। আমি বলেছি এটা, এই যে দেখেন দেখেন ডাক্তার এত জঙ্গি, এই মানসিকতা জঙ্গি। এই যে এই ডাক্তার, যে ডাক্তার আসিফ জানোয়ার নাকি আসিফ আনোয়ার ফেসবুকে যে পোস্ট করেছে, এর ডাক্তার হইলো কিভাবে? এত কবিরাজ হওয়ার কথা, এত জারফুক দেওয়ার কথা। যে এই দেশের ডাক্তার ইঞ্জিনিয়ার এই কথা বলে, ওই দেশে যে এই জন্যই বলা হয়েছে এই দেশে কিভাবে জঙ্গিবাদ ছড়িয়ে গেছে এখন দেখেছেন। এ কিন্তু পড়ছে শিবিরের কোচিং এ, তারপরে হয়ে গেছে লামাজহাবি, তারপরে লামাজহাবি মাইন্ড সেট আপ। লামাজহাবি মানে চরম নারী বিদ্বেষী হতে হবেই আপনাকে, নাহলে হইতে পারবে না। এরা আবার শিক্ষিত, দেশটা এইভাবে জঙ্গিবাদ এবং মৌলবাদের দিকে যাচ্ছে। এই ব্যাপারে আমাদের বুদ্ধিজীবীরা কোনো দায়িত্ব পালন করেন নাই। যেই দেশের একজন ডাক্তার এই ধরনের জঙ্গিবাদী চেতনা নিয়ে থাকে, তার কারণ কি? কারণ এই দেশে এই দায় বুদ্ধিজীবীদের, এই দায় কি শেখ হাসিনার? এখন বলেন যে শেখ হাসিনার জন্য দায়ী। একটা ডাক্তার যখন মৌলবাদ, শেখ হাসিনার জন্য দায়ী, বলেন ওই ডাক্তারের শেখ হাসিনা পড়াইছিল ইউনিভার্সিটিতে, তার মেডিকেল কলেজে কি শেখ হাসিনা পড়াইছিল? ডাক্তার কারা? এই যে কেসকি বান্দির পোলা, অরিজিনাল কেসকি বান্দির পোলা, যা এই যে শাহরিয়ার আছে না, 2 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। এই যে কেসকি বান্দির পোলা শাহরিয়ার আছে না, বলছে 71-এ 1,20,000 বিহারিকে বিনা অপরাধে হত্যা করেছে, তার বিচার আজ হয়নি। আমি জানতাম যে কেসকি বান্দির পোলা শাহরিয়ারটা, বুঝতে পারছেন? ছবি দেখাইতে পারি না কেন জানেন? আমি ভিডিও ছবি দেখাইতে চাই, পারি না কেন জানেন? যদিও নিজে পারি না, আমাদের তো আইটি সাপোর্ট নাই। এই বলছে এর আগে জানতাম, এই শাহরিয়ার কবির বলছে 71 1,20,000 বিহারকে বিনা বিচার হত্যা করেছে, তার বিচারও আজও হয়নি। মানে 30 লাখ মানুষ মারছে, ওই বিচারের চিন্তা নাই। জামাতি তো এই কেসকি বান্দির পড়লো অরিজিনালি জামাতি, অরিজিনালি কামের বেটি পোলা, এখন দেখি যে বিহারির পোলাও। এর আগেও একবার কমরেড আনু বিহারি গিয়েছিল, বিহারিদের বিচার নিয়ে সেমিনারে যোগ দিয়েছিল।
এই কমরেড আনু বিহারি বেদে, কিন্তু মুক্তিযোদ্ধাদের নিয়ে কথা বলতে রাজি না এরা কেউ। সবচেয়ে মজার বিষয়, খেলাধুলা নিয়ে কিছু বলতে চাই না, তবু বলতে হয়, মানে কত বড় পাগল হইলে ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগে থানায় নোয়াখালীর তরুণ মামলা করতে গেছে। কত বড় উন্মাদ হইলে এটা সম্ভব। আরো একটা মজার বিষয়, সেটা হলো যে যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনে হাজারো নারী উদ্যোক্তার পাশে গ্রামীণ ইয়েমেন ফাউন্ডেশন। বুঝতে পারছেন তো কোন বাটপার সেখানে চলে গেছে? এই যে ইউনুস, এই ইউনুস সেখানেই যাবে যেখানে গরিব মানুষ শোষণ করা যাবে, রক্ত চোষা যাবে, সুদ খাওয়া যাবে, মানুষের রক্ত চিপে পয়সা নেওয়া যাবে, সেইখানে ডক্টর ইউনুস তো আমেরিকায় গিয়ে ফাউন্ডেশন বানায় না, একবার বিদেশে গিয়েছিল, ইউরোপের কোন দেশে গিয়ে পুঁজি বাটা হারাইছে, কারণ ওই দেশের মানুষ এত পাগল হয় নাই যে 34% সুদ দিয়ে তোমার কাছে টাকা নিবে। সারা পৃথিবীতে গ্রামীণ ফাউন্ডেশন নিষিদ্ধ করে, এই গ্রামীণের এই এনজিও যারা 34% ইন্টারেস্ট, তাদের নিষিদ্ধ করা উচিত, দ্রুত নিষিদ্ধ গেছে ইয়েমেনে। কারণ ওই যে ইয়েমেনে গরিব, চিন্তা করে দেখেন, যেখানেই গরিব মানুষ সেখানে গিয়ে এই ডক্টর ইউনুসের মতো বাটপাড়ারা সেখানে গিয়ে শোষণ শুরু করে দেয়। আমাকে ফাইনালি করার কথা ছিল এবং আমি প্ল্যানও করেছিলাম যে ভারতে মহাভারত মাইক্রো ক্রেডিট নামে একটা করতে চেয়েছিলাম, কিন্তু ওটা করব না, কারণ মাইক্রো ক্রেডিট মানে মানুষকে খুব শোষণ করে, একটা পাটপাড়ি, ওটা করবো না। ব্যাংক করতে পারলে করুন, হলে নাই, করবো না কোনোদিন। আর বাংলাদেশে আমার মাইক্রো ক্রেডিটের জন্য একজন আমাকে প্রস্তাব দিয়েছিল, ইনভেস্টও করতে চেয়েছে, আমি করি নাই, করতে গিয়ে করি নাই, আমার কাছে আমি পারলামই না করে আরেকবার করতে গেছি, সব রেজিস্ট্রেশন সব করব, সকল পরিকল্পনা আমরা কনফার্ম করছি, বাংলাদেশে মাইক্রো ক্রেডিট খুলবো, এই যে গ্রামীণ ব্যাংকের মতো বা আশার মতো। ভাই আমার মনে টানে নাই, মানুষকে এত শোষণ আমি করতে পারবো না ভাই, পারবোই না, আমি এত শোষণ জুলুম করতে পারবো না। এইখানে আমার সেই শুভাকাঙ্ক্ষীরা আছে যারা আমাকে শুরুতেই তারা আমাকে 10 কোটি টাকা দিতে চেয়েছিলেন যাতে মাইক্রো ক্রেডিট ওখানে খুলি বাংলাদেশে। আমি বলছি পারবো না, অন্য কিছু করো, অন্য কিছুতে আমরা হাত দিয়েছি, এটা করতে পারবো না, পারবোই না, আমি ব্যাংক করতে পারবো। ভারতেও আমরা করতে চেয়েছিলাম, মহাভারত নাম দিয়ে করতে চেয়েছিলাম, মহাভারত ফাউন্ডেশন নাম দিয়ে আমরা করতে চেয়েছিলাম মাইক্রো ক্রেডিট, কিন্তু না, আমরা মাইক্রো ক্রেডিটে যাবো না, করলে যদি কোনোদিন পারি ব্যাংক করবো, নচেত আমরা করবো না, ঠিক আছে? তবে ভবিষ্যতে সম্ভাবনা আছে ব্যাংক হিসেবে, যদি মাইক্রো ক্রেডিট আমরা যাবো না। এই যুদ্ধ বিধ্বস্ত এখানে চলে গেছে, মানুষের শোষণ আমরা করতে পারবো না। আচ্ছা, তারপরে দেখি সবচেয়ে হাস্যকর ব্যাপার, আমাদের পেতিপাড়া, মান্না ভাইয়ের পেতিপাড়া, বর্তমানে তারেক রহমানের পাড়া, বলছে জনগণের স্বার্থে বেশি দামে গম কেনা হয়েছে। আলাপ শুনছেন? জনগণের স্বার্থে নাকি বেশি দামে গম, সব জনগণের স্বার্থে, সব জনগণের স্বার্থে, মানে মৌলবীরা যেমন সব ইসলামের স্বার্থে, যা করে আর ইসলামের স্বার্থে, এমনকি তারা বলৎকার করে সেটাও নাকি ইসলামের স্বার্থে, তারা ছিনতাই করে সেটাও নাকি ইসলামের স্বার্থে, তারা চুরি ডাকাতি করে সেটাও নাকি ইসলামের স্বার্থে, তারা মিসকিনগিরি করে সেটাও নাকি ইসলামের স্বার্থে। এই ওইরকম একটা ফটো, এ আবার ফটো, এটা তারা বলতে পারে না। এই বাটপার বলে ফেলছে, এই যে নেশৌরি জায়েদ বলছে যে জনগণের স্বার্থে বেশি দামে গম কেনা হয়েছে। কত বড় বাটপার, কত বড় মিথ্যুক ধোঁকাবাজ। মনে রাখো জায়েদ পাড়া এবং তাদের সমর্থকেরা, এই সরকার কিন্তু চেঞ্জ হবে তখন যখন দাম বেশি আসবে। আমি শেখ কিন্তু এটা বলবো, এটাই কোট করে বলবো, জনগণের স্বার্থে বেশি দামে তেল কেনা হচ্ছে, জনগণের স্বার্থে বেশি দামে বিদ্যুৎ কেনা হচ্ছে, জনগণের স্বার্থে বেশি দামে আমদানি করা হচ্ছে। আমিও শেখ কিন্তু এই কথাটা বলবো, সেই সুযোগ আমার একদিন কিন্তু আসবেই, আসতেছে খুবই শীঘ্রই এবং আসবেই। মনে রাখো জাহিদ পাড়া, তোমার এই কথাটা মনে রাখলাম। আর যারা এই জামাত, শিবির, হেফাজত, বাবির পোলা, বিএনপি যারা আছো, এটাও মনে রেখো সোনার চানেরা, এটার কিন্তু প্রতিবাদ করে নাই, তোমার সরকার এই কথা বলছে, তোমার সরকার উপদেষ্টা, আমরাও এই কথাটাই বলবো। মানে বাংলাদেশ আওয়ামী লীগের যে কি উপকার করতেছে এরা, বুঝতে পারছেন? অদূর ভবিষ্যতে মানে প্রত্যেক কথার জবাব থাকবে, অর্থাৎ দেশে যাই ঘটুক রেডিমেড জবাব। এরা আইন শৃঙ্খলার অবনতি ঘটলে কি বলতে হবে, এদের ভাষা কোট করলেই হবে। সব সরকার কোনো সুবিধা, যেমন ওই যে আরেক বাটপার আছে না একটা, ওই যে গান গায়, কি যেন নাম, দেখতেছে মানুষের চেহারা নিয়ে কিছু বলতে চাই না, ওই যে একটা আছে না গান গায়, সায়ান নাকি ফায়ান, গান গায় না, সে বলেছিল যে 5,000 কোটি টাকা দুর্নীতি করলে কি সমস্যা, দ্বারা। কত বড় বাটপার, আবার বামপন্থী, কত বড় বাটপার, 5,000 কোটি টাকা দুর্নীতি করলে কি সমস্যা জুলাই যোদ্ধাদের। মানে সে নিজে বলছে আমি যদি 5,000 কোটি টাকা দুর্নীতি করি কি সমস্যা জুলাই যোদ্ধাদের, তারা দেশের জন্য কিছু করছে, মনে যেন থাকে। আমিও বলবো যে 1,000 কোটি টাকা যদি দুর্নীতি করি তোমাদের কি সমস্যা সিংহবামেরা, তখন যেন চেও চেও পেও পেও করো না ভাইরা আমার, তখন যেন চেও চেও পেও পেও করো না, এই কথাগুলো যেন মনে থাকে। এগুলো এই জন্য বলে রাখতেছি রেকর্ড। এইবার পশ্চিমবঙ্গ দেশ শেষ করি, আর 1-2 মিনিট, আমি বলছি ভাবছিলাম 20 মিনিটে শেষ করবো। মহান কমরেড গরুখোর বিকাশ ভট্টাচার্য বলেছে এনকাউন্টার হলে ইসলামী সংস্কৃতি। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, এনকাউন্টার কি ইসলামী সংস্কৃতি। কি মুসলমানেরা কিছু তো বলো না এখন, এটা কি ইসলামী সংস্কৃতি তাহলে মেনে নিয়েছে?
পশ্চিমবঙ্গের মুসলমানরা এখন কোথায়? টিপু সুলতান মসজিদের ইমাম কোথায়? এখন ইমাম বুখারী কোথায়? কে? এটা যদি শুভেন্দু অধিকারী বলতো যে এনকাউন্টার হচ্ছে ইসলামী সংস্কৃতি, এটা কমরেড এই যে চিঙ্কু বাম, জালিয়াত বাম, বিকাশ রঞ্জন ভট্টাচার্য না বলে যদি ওই শুভেন্দু অধিকারী বলতো, তাহলে এতক্ষণ কিন্তু ভারতের মুসলমান একযোগে প্রতিবাদ করতো, বাংলাদেশ থেকে মিছিল হইতো। ছি 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 ছি, এই যে এনকাউন্টার মারামারি কোনাগুনি, এটাকে ইসলামী সংস্কৃতি কেমনে হলো? কিন্তু এটা বিকাশ রঞ্জন ভট্ট বলেছে কোনো সমস্যা নাই আর, কারণ কমরেড বলেছে তো, কারণ কমরেড, সেই জন্য আমি বলি মোহাম্মদিস্ট আর মার্কসিস্ট দিন শেষে এরা এক বন্ধু, মিলে গেছে। দিন শেষে এরা আবার আমেরিকারও বন্ধু, কিন্তু চাপা মারে দুইজনই। মোহাম্মদিস্টেরও ইসলামের, এরা মার্কিন বিরোধিতা করে, মার্কসিস্টেরাও আমেরিকার বিরোধিতা করে, এরাও আবার আমেরিকায় গিয়ে থাকে। ঠিক আছে, কি বুঝলেন? জি, ধন্যবাদ। আজকে এই পর্যন্ত থাক, আবার কথা হবে।